কি রূপম, কি খবর? অনেকদিন পর দেখা, কেমন আছো তোমরা দুজন বলো? খুব ভালো আছি। না ভালোই আমরা করছি আমরা তিনজনে, যে আমাদের আমরা অনেকদিন পর দেখা অডিয়েন্সকে হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা একসাথে দুটো ভিডিও শুট করেছি। আমরা অডিয়েন্সকে প্রমিস করেছিলাম এই জন্যই যে আমরা তাড়াতাড়ি আনবো পরে ভিডিও, কারণ আমরা জানতাম যে আমরা সেকেন্ড ভিডিওটা তাড়াতাড়ি শুট করব। সেই জন্যই প্রমিস করা, নাহলে প্রমিস করার সাহস তো আমাদের কারণ নেই, কারণ আমরা নিজেরাই জানি না কি ডেলিভার করবো। এবং আপনারা আমার ডেডিকেশনটা ভাবুন, ওরা দুজনে ডিনার করে বসেছে, আমি এখনো ডিনার করিনি, 11টা বাজে। এই ভিডিও রূপমকে তাড়াতাড়ি ডিনার করানোর দায়িত্ব আমার। এবারে আমরা প্রত্যেকটা টপিক নেবো, প্রত্যেকটা টপিকে 5 মিনিটই টাইম রয়েছে। এই ভিডিওটার এটাই স্পেশালিটি, 5 মিনিটের মধ্যেই তিনজনকে যা কভার করার করতে হবে, ঠিক আছে? সাগর নীলকে স্পেশালি বললাম, তোমাকে বেঁধে দিলাম, ঠিক আছে? এরকম নয় যে বকে যাচ্ছ তো বকেই যাচ্ছ একদম, সেই অ্যাক্সিলারেটর ইট রেখে দিয়েছে। সাগর নীলকে আপনারা কমেন্টে লিখুন, সাগর নীলদা তুমি প্লিজ অনির্বাণদা হয়েও না, তুমি এমনি সুন্দর, তোমাকে আমরা ভাঙ্গা হিসেবে পেয়েই সুন্দর ভালোবাসি, এটা লিখুন আপনারা। ও আর অনির্বাণদার মতো বিশাল বড় বড় স্পিচ দেবে না। ঠিক আছে, আমাদের তিনজনকে একটা পডকাস্টে ডাকা হয়েছিল, তো সেটা খুব শীঘ্রই হয়তো রিলিজ করবে। তো সেই পডকাস্টটা 3 ঘন্টার উপরে হয়ে গেছে বিকজ অফ সাগর নীল। সাগর নীল এত বেশি বকেছে 3 ঘন্টা পেরিয়ে গেছে। এবং আপনারা ওই সাগর নীল পুরো ইন্ডাস্ট্রির কত লোককে কিরকম ভাবে পোক করেছে দেখবেন, ইভেন আমাকে অরিত্রকেও ছাড়েনি। ওখানে আমাদেরকে ডিরেক্ট চ্যালেঞ্জ করেছে, আমাদেরকে তুই করে কথা বলেছে, আমরা দুজন লাস্টে ভয় পেয়ে গেছি। আপনারা প্লিজ এই পডকাস্টটা দেখবেন। এবং ওখানে সাগর নীলের জোশ টক্সে না যাওয়ার গল্পটাও আছে, ওটাও শুনবেন আপনারা। আমি অনেক লোককেই ভুলভাল প্রমিস করে প্রচার করতে দেখেছি, তোমাদের মতন দেখিনি। তোমরা যে লেভেলে গিয়ে করবে। যাই হোক, আজকের টপিকে আসি। হ্যাঁ, তো আজকের প্রথম টপিক, যেটা নিয়ে আমরা 5 মিনিট কথা বলতে পারবো না, যতই বলি ওটা 10 মিনিট লেগেই যাবে, সেটা হচ্ছে থাগ লাইফ। ঠিক আছে? দ্য আটার ডিসঅ্যাপয়েন্টিং ফিল্ম অফ দিস ইয়ার। আমি জানি না কি হয়েছে ছবিটাতে। সাগর নীলকে আমি সেদিনকে ফোন করে, আমি ছবিটা দেখে আমি এত ড্রেন আউট হয়ে গেছিলাম, মানে আমি রিভিউর মধ্যে, তুমি দেখবে আমি প্রথম 30 সেকেন্ডের মধ্যে টায়ার্ড হয়ে গেছি, মানে রিভিউর মধ্যে বোঝা যাচ্ছে আমি টায়ার্ড। সবার আগে আগের দিন রাত্রির থেকে আমাকে রূপমদা বলছে কোথায় যাবি, তা আমি বললাম যে আমি শিওর নই, RDB নাকি ধর্মতলাটায় যাবো, শিওর নই, আমি গ্লোবে যাবো। তো রূপমদা বলছে যে দেখ আমাকে জানা। তো আমি দেখলাম যে RDB আমার জন্য খুব দূর হয়ে যাবে, ধর্মতলা মেট্রো করে বেরিয়ে যাবো। আমি অরিত্রদাকে 1টার সময় না 1:30টার সময় বোধহয় সেদিকে ফোন করেছি, জীবনে অত রাতে ফোন করি না, যে অরিত্রদা তাহলে চলে আসুক। অরিত্রদা RDB যাবে বলছিল আমাকে, অরিত্রদার সঙ্গে আবার তার আগে কথা হয়েছে অনেক আগে। তো তিনজনে মিলে একসঙ্গে প্ল্যান করছিলাম। তো অরিত্রদা তো অফিসের জন্য অরিত্রদা RDB-তে গেল, এবার আমরা গেলাম হচ্ছে ইয়েতে, ধর্মতলাটাতে। আমি আর রূপমদা একসঙ্গে দেখছি, এবার দেখে বেরোনোর পরে আমি আর রূপমদা খালি মানে হতাশাই করে যাচ্ছি যে ভাই কি কি হলো, মানে কেন এরকম। চা নিয়েছি, চা সিগারেট নিয়েছি, সাগর নীল আমাকে বলছে, মানে ওই কথাটা আমারও কথা ওরও কথা। ও আমাকে বলছে না মানিরত্নমের থেকে আশা করবো না, তুমি বলো কার উপর আশা করবো। আর আমিও যে ওকে সান্ত্বনা দেবো কি বলবো আমি জানি না। আর সব থেকে ভালো কর্ণজিৎ, আর বালের সিনেমা ওর বলে যাচ্ছে এরকম ভাবে, রে বালের সিনেমা, বাল তোমার চুপ করা, বালের ছবি দেখতে ও বলে যাচ্ছে। আমি আর সাগর নীল বলছি যে কি মানিরত্নম যতই হোক গালাগাল দেবো না, এরকম ব্যাপার আমরা বলছি। মানে আমরা ধরো দু একটা পজিটিভ দিকও দেখছি, সেটাও আমরা জানি মানিরত্নমের জন্যই দেখছি। মানে কি বলবো আর, মানে এই ছবিটা যা হয়েছে, তুমি বলো না এই ছবিটা যদি অন্য কোনো ডিরেক্টর বানাতো, যেই বানাতো, আমরা খিস্তি দিয়ে শুরু করতাম। থাগলাই এমন একটা ছবি হয়েছে, আমি সাগর নীল বলছি কি এরকম হলে দেখার সময় কি হচ্ছে সিনটা, ও আমাকে বলছে ভাই নেপালের সিনটার উপর স্কিপ করে দিল। আমি ওকে ঘুরে বলছি ভাই এটা কি দেখাচ্ছে, এটা কেন। আর আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে ছবিটায় না, আমরা যে হলে গেছি ওখানে শুধুমাত্র রিভিউয়াররা দেখছে। আমি আমি সাগর নীল দেখছি, এপারে দেখি প্রিন্স, ওপারে দেখি আরেকটা ছেলে, তার সেপারে দেখি আরেকজন, শুধুমাত্র রিভিউয়ারটাই ছবিটা চালিয়েছি শোটা। তারপরে যদি এরকম একটা অডিয়েন্সই হয়নি, সে অডিয়েন্স হয়নি আলাদা ব্যাপার, কিন্তু ছবিটা খুব খুব খারাপ, খুব খারাপ। অল প্রফিট গোজ টু শতদীপদা, সমস্ত প্রফিট শতদীপদার ঘরে। বলো বলো। না না, ওই অত কম লোকে চালিয়ে, মানে হলে চালিয়ে অ্যাকচুয়ালি লস হয়, বুঝতে পারলে তো? কারণ যতটা এসির বিল আর যতটা ইলেকট্রিসিটির বিল হবে, সেটা কোনোদিনই ওই কজনের দিয়ে ম্যাচ হয় না, তো ওটা অ্যাকচুয়ালি লস। আমাদের এখানে কিন্তু মাল্টিপ্লেক্সে 6 জন না হলে চালাবেই না, 6 জন হতেই হবে। ওদের ওটা মাল্টিপ্লেক্স, ওটা সিঙ্গেল স্ক্রিন, ওটাকে তোরা মাল্টিপ্লেক্স বলিস।
করে নেওয়া হয়েছে, না করে নেওয়া হয়েছে, স্ক্রিন বাড়ানো হয়েছে। আগে ছিল সে 10 বছর আগে সিঙ্গেল স্ক্রিন ছিল, মাল্টিপ্লেক্স হয়েছে প্রপার। না ব্যাপারটা হচ্ছে কি বলতো, থাগ লাইফের ব্যাপারে আসি। থাগ লাইফ ছবিটা মানে আমি যখন দেখছি আমার দেখে মনেই হচ্ছে না যেটা মানিরত্নম ডিরেক্ট করছে, কারণ মানিরত্নমের যে টাচ গুলো অ্যাজ এ ডিরেক্টর তার তো কিছু সিগনেচার আছে, সে তো একটা অটার ডিরেক্টর, তো তার কোনো সিগনেচার ছবিটার মধ্যে নেই, এটা অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, এবং আমার কথা হচ্ছে মানিরত্নমের ছবি মানে দেয়ার মানে উইল বি পিওর ড্রামা, মানে ড্রামা পোর্শনটা সেটা তো ওয়ার্ক করবে, আমি বাকিটা এক্সপেক্ট করছি না, কিন্তু ড্রামাটা ওয়ার্ক করছে না। তুমি দেখো এই যে ব্যাপারটা যে এসটিআর এই তৃষাকে পছন্দ করে, এই ব্যাপারটাকে ফার্স্ট হাফে একটা মাত্র সিন দিয়েছে, তারপরে সেকেন্ড হাফে গিয়ে দেখাচ্ছে ওইটাই একটা মেজর কনফ্লিক্ট, ও সেই সমুদ্রের ধারে দাঁড়িয়ে তৃষার সাথে এসটিআর কথা বলছে, এ করছে, ওটা ওয়ার্কই করছে না ওই ইমোশনটা। আবার ছেলের যে কনফ্লিক্টটা, যে বাবা পালিত ছেলে তার যে কনফ্লিক্টটা, এইটাকেও তো এস্টাবলিশ করতে পারে, মানে ওই ইমোশনটা ওয়ার্ক করেনি। ওর বউয়ের সাথে কি সম্পর্ক, ওর সাথে তৃষার যে সম্পর্কটা, ওর সাথে তৃষার সম্পর্কটা অ্যাকচুয়ালি সব থেকে ক্রিঞ্জ লাগছে ছবির মধ্যে। ঠিক আছে, তারপরে এই যে গ্যাং এর মধ্যে যে নিজস্ব ইন্টারনাল রাইভেলরি ইত্যাদি কিচ্ছু এস্টাবলিশ হয় না। আমার আমি ছবিটা বুঝতেই পারলাম না কি হচ্ছে। সব থেকে বোগাস লেগেছে জোজু জর্জের সাথে কামাল হাসানের ফাইট সিনটা। তুমি ভাবো ছবির অ্যাকশন কোরিওগ্রাফি, মানে যেটা সাগরদা আমাকে বলছে ছবিটার পরে, যে একজন অ্যাকশন ডিরেক্টরকে পুরো ছেড়ে দেওয়া হয়েছে, কোনো অ্যাকশনের মধ্যে কিছু নেই, মানে ওটা যে দেখে তোমার একটুখানি কিছু ওয়ার্ক করবে ওটা তোমার উপরে, যে অ্যাটলিস্ট ধরো কিছু ওয়ার্ক করছে না, অ্যাকশনটা ওয়ার্ক করবে, অ্যাকশনটাতে পয়সা খরচা করেছে তাতেও বেকার লাগছে। আর ছবিতে এত জাম্প করে করে তুমি ভাবো, মুখে মুখে বলে দিচ্ছে ওর বউ থানায় গেছিল, বউর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এরা কেউ ওর বউকে চড় মেরেছে, মানে এটা মানিরত্নমের ছবিতে হচ্ছে। মানে আমি ওগুলো বুঝতেই পারছিলাম না যেগুলো কি হচ্ছে, কেন হচ্ছে। আর একটা পুলিশ অফিসার, আর ছবিতে এরকম বাজে ব্যাকগ্রাউন্ড স্কোরের ব্যবহার, পুলিশ অফিসার আসে সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোর চেঞ্জ, কামাল হাসান যেই দেখানো হচ্ছে তাকে আবার ব্যাকগ্রাউন্ড স্কোর চেঞ্জ, আবার পুলিশ অফিসার ব্যাকগ্রাউন্ড, মানে এটা ভাই কি হচ্ছে। আর পুলিশ রহমান অফিসার এখন আমার মনে হচ্ছে পুরো আউট অফ ফর্ম আছে জানো তো, কারণ মানে ও সিনেমার মধ্যে মিউজিকটা একদম ইন সিঙ্কে ছিলই না, মানে পুরো আউট অফ সিঙ্কের মিউজিক। আর আমি এটা রহমানের এই এই কাজটাতে না ছাওয়াতেও নোটিস করেছি, ছাওয়ারও মিউজিক কিন্তু রহমান ভালো করেনি। ছাওয়া যদি অজয় অতুল পেত ফাটিয়ে দিত, আরো বেটার করতে পারত, সেটা কিন্তু হয়নি। তো আমার কিন্তু এবার দেখো এটাও তো বলা যায় না যে রহমান কমার্শিয়াল ছবির মিউজিক করতে পারে না, কারণ শঙ্করের তো একসময় সব বড় বড় ছবির মিউজিক ওই করেছে। তো জানি না কি হয়েছে। অ্যাকচুয়ালি তুমি যদি দেখো নোটিস করো, তিনটে বড় তামিল ডিরেক্টর শঙ্কর, মুরুগাডস, মানিরত্নম, তিনজন ব্যাক টু ব্যাক ফেল করলো, নোটিস করেছো? এবং আরেকটা এই জেনারেশনের তিনজন ডিরেক্টর, নেলসন, অ্যাটলি, লোকেশ, বলা হচ্ছে এরা হচ্ছে ওদের তিনজনের জায়গাটা নিয়ে নিয়েছে, এরা হচ্ছে যাদের উপর নিউ জেনারেশন পুরোপুরি ট্রাস্ট করছে, এবং যারা একসময় সব থেকে বড় ডিরেক্টর ছিল তারা এখন এদের দ্বারা রিপ্লেসড হয়ে গেল। এই কথাটাতে যদি আমি পুরোপুরি বিশ্বাস করি না, তবে তাই তো হলো না, তিনজন বড় ডিরেক্টর, তিনজনের এই অবস্থা দেখো। না আমার যেটা কি মনে হচ্ছে, মুরুগাদাস আমি জানি না, মুরুগাদাসের আমি ফাইনাল একটা ছবি দেখতে চাই, সেটা হচ্ছে এসকের সঙ্গে যে ছবিটা রয়েছে, ওটা দেখে মুরুগাদাসের ব্যাপারে আমি কোনো ধারণা তৈরি করতে চাই আর কি। আর শঙ্করের ব্যাপারে আমার মনে হচ্ছে শঙ্কর মেবি আর শঙ্করকে আমরা পাবো না। আর মানিরত্নম কামব্যাক করবে, এটা আমি স্ট্রংলি বিলিভ করতে চাই, আমি থাগ লাইফ দেখার পরও বিলিভ করতে চাই, কারণ ভাই মানিরত্নম কামব্যাক করে যদি বিলিভ না করি তাহলে মানে একজন সিনেফাইল হিসেবে প্রবলেম আছে আর কি, মানে তাহলে তো আরো ডিপ্রেশনে চলে যেতে হবে আর কি। তবে আশা করি আমার এটাই সব থেকে মানে খারাপ লাগছে যে এর লাস্ট রিলিজ ছবিটাও কত বেটার ছবি, আরে এটা না PS2 ওই PS2 তে যখন অভিষেক করেছি চিয়ান উইকরাম দুজন, আরে কথাটা বলি এটা আচ্ছা ঠিক আছে বল। চিয়ান উইকরাম এবং ঐশ্বর্য যখন হচ্ছে শেষে ওই দুজনের স্টেটমেন্ট এবং দুজনের যখন কনভারসেশনটা চলছে, চারিপাশে আগুন লাগছে, ওই যে জায়গাটা না, ওটাতেও বুঝিয়ে দেয় যে ও কত বড় ডিরেক্টর। বা হচ্ছে PS1 যখন হচ্ছে ওই মানে ঐশ্বর্য রেফারেন্সটা প্রথমবার ওঠে এবং ওটা শুনছে, ন্যারেশনটা প্রথমবার আসছে, ওই জায়গাটা খবরটা বয়ে নিয়ে আসছে কাটতে, এবং কিভাবে ওই গল্পটাকে জুড়লো ছোট ছোট পিসেসে, তো ওখানেই হচ্ছে ওরকম একটা ছবি যেটা সেট আপ হচ্ছে পুরোপুরি ওয়ার, সেখানে এত সুন্দর ইন্টেন্স ড্রামা। তারপরে ঠাগ লাইফের ড্রামাই নেই, ইমোশনসই ওয়ার্ক করছে না। আমার মনে হয় যে মানিরত্নমের এই ছবিটা ব্যাটে বলে একদমই হয়নি, বাট আবার একটা ওর জনরা একটা ছবি যদি চলে আসে না, আবার মনে হয় এটা না মানিরত্নমের মানে জোনের ছবিই না।
ও যদি এই ছবিটাকে পুরোপুরি একটা গ্যাংস্টার ড্রামা বানাতো, এই ছবিটা ঠিক হয়ে যেত আমার মনে হয়। যদি পলিটিক্যাল দিকপত্রগুলো থাকতো হয়ে যেত এই ছবিটা। আমার কি মনে হয়, আমার একটা যেটা মনে হয়েছে ছবিটা দেখে সেটা হচ্ছে কি, এই তিনটে ডিরেক্টরের ক্ষেত্রেই বলবো যে তিনজনের ডাউনফলের ক্ষেত্রে, যে এরা কিন্তু না মানে এই ছবিটা ইজ এ ডেসপারেট অ্যাটেম্প। আমি জানি না মানিরত্নমের চয়েস নাকি এটা কামাল হাসানের চয়েস, বিকজ কামাল হাসান যে সাকসেসটা পেয়েছে রিসেন্টলি বিক্রমে, সেটা মানে ও ইকুয়েট করছে থ্রু অ্যাকশন, যে অ্যাকশন করলে আমাকে লোকে পছন্দ করছে। এবং তাই জন্য তুমি যদি দেখো ও ইন্ডিয়ানও অ্যাকশন করেছে। ও ইভেন তুমি দেখবে একটা ছবি করতে গেছিল এইচ বিনোদ বলে যে ডিরেক্টরটা আছে, যার সাথে জানা নায়কন করছে বিজয়, তার সাথে যে ছবিটা অ্যানাউন্স হয়ে বন্ধ হয়ে গেল, ওটাও অ্যাকশন ছবি ছিল। তারপরে আনবু আর ইভু যারা এই ছবির অ্যাকশন ডিরেক্টর, তাদের সাথেও একটা অ্যাকশন ছবি করছে। আবারও মানিরত্নমের সাথেও একটা অ্যাকশন ছবি করেছে। এবার যদি কামাল হাসান এইটা ভেবে থাকে যে আমাকে রেলিভেন্ট থাকতে গেলে একটা অ্যাকশন ছবি করতে হবে, তাহলে এটা খুব মানে চাপের ব্যাপার। এবার আজকের দিনে এটাও সত্যি যে তামিল সিনেমাতে সবাই অ্যাকশন করছে, না হলে ছবি চলবে না। রজনী অ্যাকশন করছে, বিজয় অ্যাকশন করছে, ওরা করছে। এবার এটা গেল একটা দিক। এবার আমার যেটা মনে হচ্ছে যে এই ছবিটা মানে ডেসপারেটলি কামাল হাসান চেয়েছে যে ভাই একটা ওরকম মডার্ন এজ, যেটা লোকেশ বানাচ্ছে, যেটা বাকিরা বানাচ্ছে, সেরকম একটা কিছু করবো। এবং সেটাও মানিরত্নমকে বলেছে এবং মানিরত্নম সেটা এক্সিকিউট করতে গেছে। সেটাতেই প্রবলেমটা হয়েছে, বিকজ তুমি দেখবে মানে বোঝা যাচ্ছে ওই যে অ্যাকশন সিনটা যে ইম্প্যাক্ট নেই, জিরো ইম্প্যাক্ট, সেটা বোঝা যাচ্ছে। এই যে তুমি একটু আগে রূপম বলছিলে, এবং তুমি দেখবে শঙ্কর নিজের ছবি গেম চেঞ্জারে মোকোওয়ার্ড প্রত্যেকটা সিনে ইউজ করেছে, তাই জন্য কোনো ইম্প্যাক্ট বোঝা যায় না। কিন্তু তুমি দেখবে লোকেশ যখন বিক্রমের ইন্টারভেলে ইউজ করেছিল, ওটার ইম্প্যাক্টটাই আলাদা ছিল। মানে ব্যাপারটা কি হচ্ছে, যে একটা হচ্ছে কি তুমি টেকনোলজিটাকে মানে ধীরে ধীরে বুঝে বুঝে ব্যবহার করছো, যেটা শঙ্কর আগে করতো। আর এখন হয়ে গেছে কি যে টেকনোলজি চলে এসছে, এবার আমি ওটার সাথে ফিট করছি না, এবার আমার থেকে জুনিয়ররা করে দিচ্ছে, আমাকেও তাই জন্য করতে হবে, এবং আরো বেশি বেশি পরিমাণে করতে যাবো, করতে গিয়ে আমি পুরো জিনিসটা ঘেটে ফেলছি। এটা কিন্তু দেখো এদের তিনজনের ক্ষেত্রেই কিন্তু হয়েছে ব্যাপারটা, তিনজনের ক্ষেত্রেই কিন্তু এই জিনিসটা হয়েছে। এখানে একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে যে তুমি যদি দেখো শঙ্করের যে স্টোরি টেলিং, সেটা কিন্তু সে যেরকম করতো সেরকমই সে এখনো করছে, সেই জায়গা থেকে কিন্তু সে সরে আসে। আবার মানিরত্নম তুমি যদি দেখো, সে কিন্তু থাগ লাইফে সেই জায়গা থেকে সরে এসেছে, তার যে সিগনেচার সেগুলো আমরা সেরকম ভাবে পাচ্ছি না, সে সরে এসেছে। এবার কেউ হচ্ছে সরে এসেছে, আর কেউ হচ্ছে নিজের যে স্ট্রং রুট সেটার উপরই আর কি ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দুজনেই আনসাকসেসফুল হচ্ছে। তাহলে এটা মানে একটা চাপের বিষয় যে একটা সময়ের পরে ফিল্ম মেকাররা, এটা কি অবধারিত যে আউটডেটেড হবেই, মানে হবে, এটা তো 100%, এটা তো উপায় নেই। না না, এটা তো ট্যারেন্টিনো কেন বলেছে আমি 10টা ছবি বানাবো, এই কারণেই তো বলেছে। এবং তুমি যদি দেখো ট্যারেন্টিনোর প্রথম দিককার ছবি, সেগুলো যতটা বেশি অ্যাপ্রিসিয়েটেড, শেষের দিকে এই আমাদের ওই ছবিটার নাম কি, যেটা ওই পুরো বরফে আটকে যায়, ওই হেটফুল এইট বলো বা ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড, ওগুলো কিন্তু ওই লেভেলের, মানে যেটা ইনগ্লোরিয়াস বাস্টার্ডস বা পাল্প ফিকশন যে লেভেলের ছবি, সেই লেভেলের ছবি কিন্তু হয়নি। তো এটা কিন্তু ওর ক্ষেত্রেই হয়েছে, ও 10টা করবে বলেছে তাতেও। এবং তুমি যদি নোলানের ক্ষেত্রেও দেখো, নোলানের ওই যে ছবিটা হলো কি নাম এটার আগে, আমাদের টেনেট ভালো ছবি হয়নি। তো এইটা কিন্তু হয়ে থাকে। এবার কিছু কিছু বড় ডিরেক্টর আছে, তাদের ধরো লঞ্জিভিটি হচ্ছে 20 বছর 25 বছর, যেমন স্পিলবার্গের ছিল। কিন্তু কাপোলা অত বড় ডিরেক্টর, কিন্তু 70s এ কাপোলা ভালো কাজ করেছে, তারপরে কিন্তু প্রচুর বাজে কাজও করেছে। তো এটা এক একজনের একটা টাইমের ব্যাপার থাকে। এবার কোনো বড় ডিরেক্টরদের ক্ষেত্রে ওটা 20 বছর 25 বছর হয়, যদি অন্য নর্মাল ডিরেক্টর হয় তার ক্ষেত্রে 5-7 বছর হতে পারে। এরকম তুমি রামগোপাল বর্মাকে দেখেছো, তুমি অনুরাগ কাশ্যপকে দেখেছো। রামগোপাল বর্মা ছেড়ে দিলাম, সুভাষ ঘাই কত সুন্দর সুন্দর ছবি বানিয়েছিল। সেই সুভাষ ঘাই পরবর্তী সময় কিরকম ছবি বানিয়েছে, সুভাষ ঘাইকে তো মানে বলা হতো জেনারেশন ওয়াইজ সে চেঞ্জ হয়েছে। সুভাষ ঘাই কত মানে ও যেরকম ভাবে রেহমানকে ইউজ করতো মিউজিকে, যেরকম ছবি মেকিং হতো, নতুন নায়কদেরকে যেরকম ব্যবহার করতো, সুভাষ ঘাইয়ের পরবর্তী সময় কিরকম বাজে বাজে ছবি বানিয়েছে। কাঞ্চি, আমার মনে হয় লাস্ট ভালো ছবি হচ্ছে তালের পরে আমার মনে পড়ছে না যে ও কোনো ভালো ছবি বানিয়েছে। এই ফিল্ম মেকার দেখে একটা জিনিস আলটিমেট, যে নাথিং ইজ আলটিমেট। মানে তুমি কোনটাতে যে তুমি সাকসেস পাবে, মানে নিজেকে চেঞ্জ করে মডার্নাইজ করে, নাকি নিজের স্ট্রং রুট ধরে রেখে, কিছুরই গ্যারান্টি নেই। আমি অ্যাকচুয়ালি শঙ্করকে নিয়ে, মানিরত্নমকে নিয়ে এটাই ভাবছিলাম, যে মানিরত্নম চেঞ্জ করলো, আজকে যদি ব্যাটে বলে হয়ে যেত, ক্লিক যদি করে যেত, আমরা কিন্তু বলতাম দেখো মানিরত্নম নিজের জায়গাতেও সেরা, এবং যখন ইয়ং ফিল্ম মেকারদের জুতোতে পা গলানোর চেষ্টা করলো, তখনও সারা পাটা গলানো দেখলে আবার খেলে দিয়ে বেরিয়ে গেল। এই জন্যই মানিরত্নম জিনিয়াস, যে কারোর কাজ করে দিতে পারে, কিন্তু মানিরত্নম এটা অন্য কেউ করতে পারবে না।
এটাও কিন্তু ন্যারেটিভ তৈরি হতো, কিন্তু যেই সিনেমাটা বাজে হয়ে গেল, মানে অ্যাটেম্পটা ফেল করাতে, তখনই কিন্তু আমরা সম্পূর্ণ একটা অন্য ন্যারেটিভ করছি। তো এটা খুবই ক্রিটিক্যাল, মানে যারা যারা 30-40 বছর ধরে ছবি বানাচ্ছে, একটা সময় পরে মানে প্রবলেম হবেই হবেই। দেখা যাক মানে আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এই আমাদের কি বলে, তুমি যদি আমরা তিনজনের কথা বললাম, বাট ভেট্রি মারানো তুমি যদি দেখো বিদুতালাই 2, মানে পার্সিয়ালি তো ফেলই করেছে, মানে তবু আমি বলবো একটা স্ট্যান্ডার্ড আছে, বাট স্টিল ভেট্রির যে স্ট্যান্ডার্ড সেই তুলনায় আমি বিরুদ্ধলাই পার্ট 2 এর সাথে বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় বিরুদ্ধলাই পার্ট 2 মানে আমাদের খারাপ লাগার একটা রিজন আছে, আমাদের তিনজনেরই একটা রিজন আছে, বা ম্যাক্সিমাম লোকের রিজন আছে, বাট ছবিটা না ইট সেলফ অনেক বেটার ছবি, এই প্রত্যেক ছবির থেকে অনেক বেটার। ভেট্রিমারার ফলটা এতটা বড় ফল নয়, এটা আমরা আলোচনা করছিলাম আমি আর অরিত্র। আর ভেট্রিমারান যে মানে ভেট্রিমারান আমার মনে হয় কি, মানে ও না এই ছবিটায় ওর যে ছবির ক্যারেক্টার গুলো হয় সেগুলো সব ঠিকই আছে, একটা হয় না চরিত্রের একটা তোমার মোরাল রেসপন্সিবিলিটি বা হচ্ছে একটা স্টেটমেন্ট, ওটা এত বেশি হয়ে গেছে, এবং চরিত্রটাকে পুরো হোয়াইট ওয়াশ করতে গিয়ে বিরুতলাই পার্ট 2 অনেক লোকের একটা মিক্সড রিয়াকশন পেয়েছে, বাট বিরুতলাই পার্ট 2 কে তুমি একটা জালি ছবি বলতে পারবে, একটা খারাপ ছবি বলতে পারবে না। আর আরেকটা ব্যাপার কি, তুমি দেখবে এই অনেক ডিরেক্টরের ক্ষেত্রে এরকমও হয় যে ধরো প্রথম দিকে একরকম ছবি বানাতো, সেগুলো হয়তো সাকসেসফুল হতো না, বা তার কোনো সিগনেচারও ছিল না, কিন্তু একটা পয়েন্ট এবারে ফাট করে চেঞ্জ হয়ে, অনুভব সিনহা হচ্ছে তার বিগেস্ট এক্সাম্পল। অনুভব সিনহা প্রথম দিকে, হ্যাঁ বিবেক হ্যাঁ বিবেক অগ্নিহোত্রী তো আমি আমি নেগেটিভ সেন্সের নেবো আর কি, ও তো একটা অন্য আইডিওলজি নিয়ে ছবি করে, বাট আমি বলবো হ্যাঁ অনুভব সিনহার ক্ষেত্রেও তুমি বলতে পারো ও আরেকটা সার্টেন আইডিওলজি নিয়ে করে, বাট হ্যাঁ ওদের একটা পুরো চেঞ্জ হয়েছে। আমি বলছি যে তুমি ইন্টারন্যাশনালি যদি দেখো, যে জন উর কথা আমরা বলি না, জন উ, রূপম তো জানো তো জন উ, তো জন উর যে সিগনেচার স্টাইল ওটা কিন্তু অনেক পরে পেয়েছে, তার আগে ও প্রায় অনেকগুলো ছবি করেছে, সেগুলো কেউ মনেও নেই, কাউকে জিজ্ঞেস করলে বলতে পারবে না, কিন্তু প্রথম ওর ছবি বেটার টুমরো, যেটা পরবর্তীকালে কপি করে হয়েছিল আতিশ, সঞ্জয় দত্তের আতিশ। আরে আদিত্য পাঞ্চালি খুব ভালো ছবি, আদিত্য পাঞ্চালি এক্স্যাক্টলি। তো তো ওই ছবিটা হংকং এ প্রথম মানে সারা ফেলে দিয়েছিল, মানে হংকং সিনেমাকে ইন্টারন্যাশনাল ম্যাপে নিয়ে এসেছিল ওই ছবিটা, আর বেটার টুমরো, ওইটা থেকে কিন্তু জন্ম নিজের সিগনেচারটা পায়। তো মানে এরকম হতেই পারে, ফিল্ম লাইনটাই এরকম যে মানে কার যে কখন কবে কি হয়ে যাবে, কিরকম ভাবে কে মানে এ পাবে কেউ জানে না। দেখো ওরা আমাকে বললো 5 মিনিট টপিক শেষ করবে, প্রথম টপিক নিল 20 মিনিট, আমার পরেরটা দিকে দেখো এবারে 5 মিনিটে শেষ হয়ে যাবে এমন টপিক তুলবো, হাউসফুল 5 5 মিনিটে শেষ হয়ে যাবে। দেখো আমার হাউসফুল 5 আমার একটা ছবি হয়েছে যে ওই হাউসফুল 5 বি, ওটা আমাকে ফ্রিতে বাড়িতে বসে টাকা দিয়ে দেখালো, আমি দেখবো না। হাউসফুল 5 এ দেখি মানে হাসি পাচ্ছে না, আবার বি না, বিতে কি করেছে কি সেটা কি জানো? আমি জানিও না। না আমি বলছি ব্যাপারটা হচ্ছে কি, এতে ধরো যাদেরকে কিলার দেখিয়েছে, বিতে কি করেছে, একটা ওখান থেকে সেম রেখে দিয়েছে, আরেকটা কিলারকে চেঞ্জ করে দিয়েছে। ও মানে ও একটা তো হচ্ছে যে আর কি মানে আর কি পুত্র, সে তো থাকবেই, মানে কি একটা হচ্ছে মানে ওটাকেই চেঞ্জ করেছে, আরেকটা সেকেন্ড যেটাকে দেখিয়েছে ওটাকে সেম রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রূপম দা এইভাবে আটকে গেল কেন? না ও ফ্রিজ করে গেছে, ওর মনে হয় ফোন টোন এসছে কিছু, হয়তো প্রেমিকা ফোন করেছে, খুব বিচ্ছিরি ভাবে রূপম দা আটকেছে। আমি দর্শকদেরকে এই পোস্ট দেখে রূপম দা কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবো। এই জায়গাটা কাটবে না কিন্তু অরিত্র দা। ব্যাপার যে ওরা যে চেঞ্জেস গুলো করেছে না, যে এটাকে জাস্টিফাই করার জন্য, সেগুলো একদম জালি চেঞ্জেস, মানে কোনো জাস্ট এটা করতে হবে বলে করেছে, মানে আরেকটা বানাবে ওই গিমিকটাকে খেলবে বলে। দেখি রূপম মনে হয় লিভ করে গেছে, ওর মনে হয় কিছু ভাবে ড্রপ হয়েছে। না আমার তো অ্যাকচুয়ালি সন্দেহ এটা ছিলই যে হাউসফুলের আবার 5B ওরা কোনো পোর্শনটাকে না মিস্ট্রি পোর্শনটাকে সামলাতে পেরেছে, মার্ডার মিস্ট্রি, না কমেডির জায়গাটা। আর সব থেকে বড় কথা হচ্ছে এবারে না মানে অ্যাডাল্ট কমেডিটা না, মানে দেখো একটা হচ্ছে নোংরামি আর একটা হচ্ছে নোংরা কমেডি, মানে দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে। এবার এখানে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে একদম মানে আটার ননসেন্স, যে ভাই নোংরামি মানে। আচ্ছা তোমার ওই ছবিটা দেখেছো, গ্র্যান্ড মাস্তি ছবিটা দেখেছো? গ্র্যান্ড মাস্তি গ্র্যান্ড মাস্তি তো কিছু জিনিসপত্র খুবই বাড়াবাড়ি আমার মনে হয় সত্যি বলতে, মানে আমি অ্যাটলিস্ট ওটা আমার দেখো
কিছু জিনিসপত্র না একটা হয় হচ্ছে যে আনসেন্সার জিনিসপত্র, যেগুলো নর্মালি সিনেমাতে দেখতে পাওয়া যায় না বা যেগুলো একটু লুকোনো যায়, এবার সেটাই হচ্ছে অনেকের কাছে কমেডি, সেগুলো দেখিয়ে দেওয়াই হচ্ছে ইটসেলফ কমেডি। এবার আমি এটাতে বিশ্বাস করি না, কমেডি হচ্ছে কমেডি, মানে সেটা আনসেন্সার জিনিসপত্র বা আনসেন্সার কথাবার্তা বলা মানেই কমেডি না। তো এখন অনেকের কাছে সেটা হয়ে গেছে হচ্ছে কমেডি। তো সেটা মেবি জানি না আমি কারা, দেখো ছবিটা তো বক্স অফিসে সফলতাও পাচ্ছে, আবার গালাগালি খাবো এখন কমেন্ট বক্সে যে হ্যাঁ তোদের ভালো লাগছে না, বাচ্চা সবার ভালো লাগছে। তো আমি জানি না কাদের ভাল লাগছে, যাদের ভাল লাগছে অরিত্রদা তো আমি দেখছি যে রিভিউতে এসে খচিয়ে গেছে, বলছে যাদের ভাল লাগছে তাদের তাদের ডাক্তার দেখার উচিত নাই। অরিত্রদা দেখছি খচিয়ে গেছে না দেখো, রিভিউতে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, আমি তোমাকে বলছি, মানে আমি তোমাকে এই মানে সাজিদ নাডিয়াডওয়ালাদের পুরো ইতিহাসটা বলছি। এরা বেসিক্যালি কি করে, তুমি যদি বাগি ফ্র্যাঞ্চাইজটা দেখো, বাগি ফ্র্যাঞ্চাইজের প্রত্যেকটা সিনেমা কপি, ঠিক আছে? এবার ওরা কি করে, এই যে বাংলাদেশের কথা আমরা আগের ভিডিওতে বলছিলাম না, যে বাংলাদেশ এখান থেকে খাপচারা মারছে, ওখান থেকে সাজিদ নাডিয়াডওয়ালাদের প্রোডাকশন সেম জিনিস। বাগি ওয়ান, এই ছবিটা হচ্ছে প্রভাসের একটা ছবি ছিল ভার্সাম বলে, ভার্সাম অনেক পুরনো ছবি, আর্লি 2000s এর ছবি। তো ভার্সামের রিমেক অ্যাকচুয়ালি বাগি ওয়ান, কিন্তু ওরা ওইটাতে থেমে যায়নি। ক্লাইম্যাক্সটা হচ্ছে রেড রিডেমশন বলে যে ছবিটা হয়েছিল, ওখান থেকে চুরি করেছে। আবার এই যে টাইগার যে ট্রেনিংটা, ওটা চুরি করেছে ক্যারাটে কিড থেকে। এবারে মানে এবার কি, একটা রাইটস কিনলাম, সাউথের ছবিটা রাইটস কিনলাম, আর বাকিগুলো থেকে সিন ঝাপলাম। ওদের চিরকালের এই স্বভাব। তারপর তুমি যদি পার্ট 2টা দেখো, বাগি 2, ওটা হচ্ছে সানাম বলে একটা ছবি ছিল তেলেগু, এই আরডিভি শেষের ছবি, ওই সানাম সেখান থেকে কপি করা। এবার সানাম ছিল একটা থ্রিলার ছবি, ওটাকে নিয়ে ওরা অ্যাকশন ছবি বানিয়ে দিয়েছে। ওই জন্য থ্রিলারের এসেন্সটা নর্মাল। তুমি যদি সানাম দেখে নাও, তাহলে তুমি বাগি 2 তোমার ভালো লাগবে না। আর বাগি 3 হচ্ছে তামিল একটা ছবি ছিল, আরিয়ার মাধবন ছিল, ওটার নাম হচ্ছে ভেট্টাই বলে। তো সেই ভেট্টাই বলে ছবিটা রিমেক ওটা। এবার সেইটাকে আবার রিমেক করেছে, আবার তার সাথে সিরিয়া ফিরিয়া নিয়ে চলে গেছে। আবার তার মধ্যে মানি হাইস্টের সিনও কপি আছে। ওই মানি হাইস্টে একটা সিন ছিল না, সেই প্রফেসরকে পুলিশ ধরতে আসে, ও সেই ডাস্টবিনে ঢুকে মুখে কালি ফালি লাগিয়ে নেয়, ঠিক আছে, এখানে কেটে ফেটে নেয়, দিয়ে বেরোয় ভিকিরি ভিকিরি সেজে, ওরকম একটা সিন কপি আছে। তো এরা বেসিক্যালি সাজিদ নাডিয়াডওয়ালা কি হচ্ছে কি, সিনেমা দেখে সিনেমা বানায়, মানে অনেকগুলো সিনেমার ম্যাশ আপ করে দেয়। এবার কখনো ভালো হয়ে যায়, কখনো চলে যায়, এগুলো বক্স অফিসে সফলই হয়। এবার তুমি যদি হাউসফুল ফ্র্যাঞ্চাইজটা দেখো, এগুলো সবই কপি, ঠিক আছে, সব কটা পার্ট মানে ছবি কপি। মানে হাউসফুল 1 কামাল হাসানের একটা ছবি রিমেক, জানো তো? কামাল হাসান আর প্রভু দেওয়ার একটা ছবি আছে কাদালা কাদালা বলে, তো সেই ছবিটার রিমেক অ্যাকচুয়ালি হাউসফুল 1। এবং তার মধ্যে অনেক সিন কপি আছে। রবার্ট ডিনোর একটা ছবি আছে মিট দ্য পেরেন্টস বলে, ওই যে একটা সেই সিন ছিল মনে আছে, সেই অর্জুন রামপাল সেই নিয়ে ঘুরতো, লাই ডিটেক্টর মেশিন, মনে পড়ছে? ওইটা ওখান থেকে চুরি করা, মিট দ্য পেরেন্টস, রবার্ট ডিনেরোর ছবি, রবার্ট ডিনেরো, বেন স্টিলার। এবং তুমি যদি এই পুরো হাউসফুল ফ্র্যাঞ্চাইজটা দেখো, এর বিভিন্ন সিন হচ্ছে বিভিন্ন হলিউডের সিনেমা থেকে কপি করা। আর অ্যাকচুয়াল মেন স্টোরিটা হচ্ছে একটা কোনো সাউথের ছবি থেকে। হাউসফুল 2 একটা রিমেক ছিল, ঠিক আছে। তারপরে হাউসফুল 3টা মনে রিমেক ছিল না, কিন্তু ওই বিভিন্ন সিন চুরি করা এখান থেকে ওখান থেকে, ঠিক আছে। তো এই করেছে আর কি। তবে হাউসফুল 4-এ ওই যে ক্যারেক্টারটা, ওটা পুরো ডিক্টেটর থেকে কপি করা। হাউসফুল 5ও নানান দৃশ্য নানান জায়গা থেকে নেওয়া হয়েছে, এরকম একটা ভিডিও আমি মেন স্টোরিটা নিয়েছে নাইভস আউট থেকে, নাইভস আউট থেকে নিয়েছে, নাইভস আউট আগাথা ক্রিস্টির যে গল্পগুলো ওরকম টাইপের নিয়েছে। তো এই হচ্ছে এদের ফিল্ম মেকিং। এবার ব্যাপার হচ্ছে কি বলতো, এগুলোকে হ্যান্ডেল করতে পারে না। না সে হোক, ঠিক আছে, সে হয়েছে ঠিক আছে, কিন্তু কমেডিটা ওয়ার্ক করে গেলেই হয়ে যেত। ওই বেসিক জায়গাটাতে ঝাড় খেয়ে গেছে, যে কিছুই হচ্ছে না ছবিটার মধ্যে, সবাইকে নিয়ে নিয়েছে, কিন্তু কমেডিটা মোটে, মানে লাস্টে যে ওই মানে বিহাইন্ড দ্য সিনস ওগুলো দেখে বেশি ফানি লাগছে আর কি, ওগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওগুলো ফানি, অক্ষয় কুমার টুমার যা করছে ভালোই লাগছে। ছবিটা এই সৌন্দর্য শর্মা তো মেটার নাম নাকি, ওই যে কি সব করেছে। আর গোটা ছবিতে মানে এই ছবিটা মানে হাউসফুল তো কখনো এরকম ছবি ছিল না। হাউসফুলে বিকিনি বিকিনি সব আছে, কিন্তু এরকম ধরনের জিনিসপত্র ছিল না। যেটা প্যাসেজ থেকে পাস হচ্ছে ক্যারেক্টার গুলো কোথায় ফোকাস করেছে, মানে যা এগুলো খুব জালি ইন্টেনশন। আমি একটা ছবি চাই, সেটা হচ্ছে নন্দমুড়ি বালাকৃষ্ণের ছবিতে নায়িকা হচ্ছে সৌন্দর্য শর্মা। এইটাই আমার মনে হচ্ছে যে এইটাই হচ্ছে আলটিমেট হবে আর কি, তাহলেই আর কি এই হাউসফুল 5-এর যে পাপ সেইটা আর কি ইয়ে হবে। যাই হোক, আচ্ছা এগুলো ছাড়ো, আখান্ডা 2 এর টিজার দেখেছো? আখান্ডা 2 এর টিজার দেখে আমার খুব খুব
দেখেছি আখান্ডা 2 এর teaser। আমার আখান্ডা সিনেমাটাও পোষায়নি, ঠিক আছে, আমি ওটা পুরো কমপ্লিট করতে পারিনি। আমার বালাকৃষ্ণার মানে ডাকু মহারাজ দেখে আমি এতটা মানে মনে হলো চল লোকটা এবার ভালো ভালো কাজ করছে। তারপর আখান্ডা 2 এর টিজারটা মানে খুব খুব মানে অতিরিক্ত জিনিসপত্র মানে বলার মধ্যে এরা দেখিয়েছে। ওই স্টান্টটাকে যেরকম ভাবে পারফর্ম, ওটা কিন্তু রিয়েল একটা স্টান্ট, হ্যাঁ ওরকম স্টান্ট হয়। ওটাকে যেরকম ভাবে ও করছে না, এত বাজে ভিএফএক্স, লোকের গলা কাটতে কাটতে যাচ্ছে, যা তা তার মধ্যে ত্রিশূলের মধ্যে 20 লোক আলো, ওটা তো দেখে বাংলাদেশের ট্রেন মনে হচ্ছে ওপরে 400 লোক চলে গেছে, এরকম তুলছে, সবাই ছিটকে পড়ে যাচ্ছে, হিন্দি ডাবিং কিছু বোঝা যাচ্ছে না। খুব খুব অখাদ্য লেগেছে। সে লোকের কেমন লাগুক, ছবি হিট হোক ব্লকবাস্টার যায় আসে না, আমার পোষায় না। আমার খুব না জ্বালিয়ে আমার লেগেছে। কি হচ্ছে দেখো, এই আমাদের বালাকৃষ্ণ যেহেতু পরপর ছবিগুলো ভালো করছে, ভগবান কেসরি, তারপরে ডাকু মহারাজ, এবং ও জানো তো মার্কো ডিরেক্টরের সাথে একটা ছবি করছে, হ্যাঁ মার্কোর যে হ্যাঁ, ডিরেক্টর ওর সাথে একটা ছবি করছে। হ্যাঁ, ওর অ্যাকচুয়ালি কি হয়েছে কপি ক্যারেক্টার। তোমরা জানি না খবর রাখো কিনা, ও বেসিক্যালি আগে তো প্রচুর বাজে বাজে ছবি করতো, আমার একদম দেখতে পারতাম ছবি, আমি দেখতামই না বেসিক্যালি। ওর বেসিক্যালি মেয়ে খুব কম বয়সী, এখন ওর মেয়ে ঠিক করেছে ওর ইমেজটাকে রিভ্যাম্প করবে, ওর মেয়ে এখনো স্ক্রিপ্ট সিলেকশন করে, বুঝতে পারলে তো? এবং ওর সিনেমাতে, হ্যাঁ কি বলছো রূপম? এটা নিয়ে কদিন আগে আর্টিকেল বেরিয়েছিল, ও বলেছিল, স্টেটমেন্ট দিয়েছিল যে আমার সব ছবি আমার মেয়ে চুজ করছে। ওর পাশের মেয়ের হ্যাঁ, ছবিটা ছিল, আমি দেখি। বলো বলো। এবং এবং কি হয়েছে, ওর মেয়ে মানে তুমি দেখবে ওর সিনেমাতে মহিলাদেরকে মারাত্মকভাবে অবজেক্টিফাই করা হতো তো একটা টাইমে। তো সেই জন্য তুমি দেখবে কনসিয়াসলি ওই ডাকু মহারাজ আর এই ভগবন্ত কেসারিতে তো মহিলাদের সেফটির জন্য একটা আলাদা করে সিনই রেখেছে, মানে গুড টাচ ব্যাড টাচ নিয়ে। আর ডাকু মহারাজও সেটা করেছে। তো আমার না এই দুটো ছবি দেখে মানে ওর প্রতি যে ইমেজটা ছিল সেটা একটু চেঞ্জ হয়ে গেছে মাথার মধ্যে। আখান্ডা 1 আমারও ভালো লাগেনি, কিন্তু আখান্ডা 2 তে মানে আমার কেন জানি না ওইটার জন্য হয়তো আমার মনে হচ্ছে যে এই ছবিটা ভালো হলেও হতে পারে একটা দিক। সেকেন্ড হচ্ছে এই যে ডিরেক্টর বোয়াপতি সিনু, ও এরকমই ছবি বানায়, ওর ছবি মানে এরকম ওভার দ্য টপ অ্যাকশন হবে, কিন্তু ওর ওর মানে ইউনিকনেসটাই হচ্ছে যে ও পুরো মানে আনফিল্টার্ড যায়, মানে ওর কিছু যায় আসে না, কে কি বললো ট্রোল করলো দেখবে ও কিছু যায় আসে, ও দেখাই ওরকম, ও তো জানে যে ওইটা বাজে লাগছে যে ত্রিশূলটা ওরকম ভাবে ঘোরাচ্ছে, কিন্তু ওটাও ওরকমই করেছে, মানে ও আনঅ্যাপোলজেটিক পুরো ব্যাপারটা নিয়ে। তো ওইটা আমার মজা লেগেছে আর কি, মানে আমার এই টিজারটা ভালো লেগেছে। আমি তো পার্ট 1 সত্যি বলতে মানে দেখার সাহসই করিনি আর কি, যে কারণে পার্ট 2 এর টিজার আমি রিভিউ করি নিজের চ্যানেলে, কারণ ওয়ানটা ইন্টারেস্টেডই ছিলাম না। না পার্ট আমাকে ওয়ানটা একটা কথা দেখার বলো, এটা কি স্ট্যান্ড অ্যালোন হবে পার্ট 2 টা, মানে কি আর কন্টিনিউ? কন্টেন্ট। কন্টিনিউ কন্টিনিউ। দেখা যাক, দেখি কোনোদিন যদি আখান্ডা পার্ট 1 দেখতে পারি। মানে ওটা কি দেখা স্বাস্থ্যের জন্য ঠিক হবে? এটা তোমরা কি সাজেশন দিচ্ছ? মানে ছবিটা প্রচন্ড লাউড, বেসিক্যালি প্রচন্ড লাউড, ঠিক আছে, আর প্রথম দিকটা প্রচন্ড ক্রিঞ্জ, বাট ওই যে সেকেন্ড যে ক্যারেক্টারটা মানে যেটা আখান্ডার যে ক্যারেক্টারটা যেটা বালাকৃষ্ণ এইটাতে দেখাচ্ছে টিজারে, সেই ক্যারেক্টারটা আসার পর থেকে ছবিটা আমি বলবো কিছুটা বেটার আর কি, মানে কম্পেয়ার টু দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ফিল্ম। হুম হুম। বেসিক্যালি ওরা সাধুদেরকে, আমাদের ইন্ডিয়ান মাইথোলজি সাধুদেরকে আর কি সুপার হিরোদের মতো ট্রিট করছে আর সিনেমাটার মধ্যে। হুম হুম হুম। কনসেপ্ট লেভেলে ভালোই কিন্তু ব্যাপারটা। আমরা মিরাইতে চলে আসি। মিরাই মিরাই টিজারটা ব্যাপক ছিল, ব্যাপক, না অত কম টাকায় ওরকম ভিজুয়ালস দারুণ লেগেছে আমার। আমার খালি মনে হচ্ছে আমার একটা জিনিস যে আমার তেজা সাজ্জাকে দেখো হিরো হিসেবে না খুব একটা কনভিনসিং লাগে না, সিরিয়াসলি বলছি, মানে আমার ব্যক্তিগতভাবে ঠিক হিরো হিসেবে ওকে খুব একটা জমে না। এবার দেখা যাক যে ও কতটা আর কি গ্রো করেছে লাস্ট ছবির থেকে, প্রিভিয়াস ছবির থেকে। ও লাস্ট ছবিতে তো আমার ওকে খুব একটা কনভিনসিং লাগেনি। ট্রেলারের মধ্যে আমার মনে হচ্ছে যে সেট আপটা রয়েছে সেখানে হিরো যদি কেউ বড় কেউ হতো তাহলে আরো আরো মেবি মস্তি আসতো। এবার দেখা যাক যে কিরকম হয়। বাকি তো সবকিছু ভালো, যেভাবে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে, ফার্স্টে দেখবে ওরা কনটেক্সটটাকে এস্টাবলিশ করে যে অ্যাকচুয়ালি মানে ছবিটা কি সাবজেক্টের উপর হবে, তারপর কি হিরো ঢোকে, এবং তার সঙ্গে সঙ্গে একটা কামিং অফ এজ জনরার দিক যেরকম থাকবে, হিরো নিজেকে নিজে বুঝতে পারছে, এরকম একটা অ্যাসপেক্ট ওই যে দা ওয়ানের যেটা থাকে আর কি, সেটা থাকবে, সেটা আমরা বুঝতে পেরেছি। এমনি ভালো দেখাচ্ছে, মনে হচ্ছে ছবিটা ভালো হবে, ছবিটা ভালো হতে পারে। আইডিয়া লেভেলও তো ভীষণ ভালো। মানে দেখো, তুমি যদি আবার মানে মানে এটা এরকম টাইপেরই স্টোরি হয়, এবার সেটা তুমি কি কি সাবজেক্টের উপরে করছো সেটার উপরে টেমপ্লেটই হবে হয়তো আফটার অল, কিন্তু প্লট পয়েন্ট গুলোর মধ্যে কতটা ইন্টারেস্টিং সেটা হয়, যে কি কি প্লট পয়েন্ট, এটা দেখা যাক। এবার আপাতত তো ভালো লাগছে, কিন্তু
মানে আমি রূপম শিওর নই আর কি, দেখা যাক। রূপম বড় মানুষ বলছে, ওরা কমপ্লিট করতে দাও। বলো বলো বলো। ভাঙ্গা বলছে, তার মাঝখানে আমার ঢুকিয়ে দিচ্ছ। আমি যেটা বলছিলাম, আমার যেটা মিরাই দেখে মনে হয় সেটা হচ্ছে, মিরাইয়ের একটা জিনিস আমি বলে রাখি, পুরো টিজারটা কিন্তু মানে ওদের শুট করা না, ওখানে কিন্তু কিছু শট রয়েছে যেগুলো এআই দ্বারা কিছু ক্রিয়েট। শর্ট এআই, কিছু শর্ট এআই। হুম। যেটা আমার মনে হয়, সাগরনীল বলার পরে আমার মনে হয়েছিল এটা, সেটা হচ্ছে তেজাজ হাজার যে লুকটা না, সেটা পুরোপুরি হনুম্যানের মতো। এবং ও অ্যাটলিস্ট যেহেতু পরপর সুপার হিরো ফিল্ম করছে, অ্যাটলিস্ট লুক ওয়াইজ একটু খাটতে পারতো, যেটাও করেনি। সেটা আমার একটু সমস্যার মনে হয়েছে। বাদ বাকি হনুম্যানেরও দেখো ভিজুয়ালস ব্যাপক ছিল, আমার কিন্তু হনুম্যানের ভিজুয়ালস হেভি লেগেছে। এই ছবিরও ভিজুয়ালস জাস্ট সলিড, মানে ভিজুয়ালস ওরকম একটা। আর হিন্দি ডাবিং এত প্রপার, মানে হিন্দি ডাবিং আচ্ছা ছবি ভালো হয় না, সেখানে হিন্দি ডাবিং স্কোর খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে যে ব্যাকড্রপটা খুব প্রমিসিং। তো আমি ছবিটা দেখতে চাই, আমার ভালো লেগেছে টিজারটা। অ্যাকচুয়ালি এই ছবির যে পরিচালক সে নিজে অ্যাকচুয়ালি ডিওপি, বুঝতে পারলে তো? তো ওই জন্য ওর হ্যাঁ, ভিজুয়ালস কিন্তু ছবির ভালো। এ রবি তেজা কিনা একটা ছবি করেছিল ইগল বলে, ইগল। এবার ওই ছবিটা চলেনি, ঠিক আছে, কিন্তু ওই ছবিটার ভিজুয়ালস খুব ভালো ছিল প্রথম কথা। আর ওর না ছবির আইডিয়া গুলো খুব ভালো হয়। মানে ইগলেও তুমি দেখবে যে স্নাইপারের যে কনসেপ্টটাকে যেভাবে দেখিয়েছিল, ওটা কিন্তু বেশ ভালো ছিল। তা আমার কিন্তু ইগলের আইডিয়া ভালো, ইগলের কিন্তু ফার্স্ট হাফ বেশ ভালো, তারপরে ইগলটা পুরো পড়ে যায়। এবার এই ছবিটা ওরকম যেন না হয়, এটাই চাইবো। তো এর পরবর্তীতে আমরা চলে আসি আরো একটা খুব মানে মানে ভিজুয়ালস এখনো অব্দি যা আমরা দেখতে পাচ্ছি কনসেপচুয়াল লেভেলে খুব ভালো লাগছে, খুব প্রমিসিং লাগছে। সেটা হচ্ছে A22 ক্রস A6, মানে অ্যাটলি আল্লু অর্জুনের ছবিটা। আমি তো শুনলাম এই ছবির মধ্যে নাকি ড্রাগন দেখাবে ওরা। ড্রাগন হয় না, ড্রাগন দেখাবে, প্রথমবার ইন্ডিয়ান সিনেমাতে ড্রাগন দেখাবে। তো এটা যে দীপিকা পাডুকোনের টিজারটা ড্রপ করেছে, ওখানে ওই যখন ওই মানে এটা দেখাচ্ছে, স্টোরি বোর্ডস গুলো দেখাচ্ছে, এত ইন্টারেস্টিং লাগছে। এবং মানে আর যেভাবে ওরা ওটাকে মিউজিক ফিউজিক দিয়ে কেটেছে, হেভি লাগছে। মানে দেখে ইমিডিয়েটলি মনে হচ্ছে ছবিটা দেখবো আর কি। একদম তো একদম দেখা যাক একদম। এবার একই কি করে। মানে দেখো ছবিটা বহু দেরি রয়েছে আসতে, আমরা জানি এখনো শুট স্টার্ট হতেও দেরি রয়েছে। তার আগেই ওরা কালকে যেভাবে থেকে পুরো শুটিং, প্রমোশন, কাল থেকে রেগুলার শুট। কাল আজকে থেকে আজকে লুক regular টেস্ট, shoot, আজকে আজকে আল্লু আজকে অর্জুনের থেকে লুক টেস্ট। কাল থেকে রেগুলার শুট, কাল থেকে আল্লু অর্জুনের পোর্শন শুট না, তবে রেগুলার শুট স্টার্ট হয়ে আমি যাচ্ছে। আমি আমি না, অ্যাকচুয়ালি কালকে হচ্ছে, কালকে একটা অ্যাকশন সিনের শুট আছে মুম্বাইতে, যেটা হচ্ছে মোনাল আর আল্লু অর্জুন থাকবে ওটাতে, আর দীপিকা আচ্ছা না, পরে জয়েন। কালকে মানে আর কি, দর্শকদেরকে বলে রাখি, কালকে মানে আর কি যখন আমরা শুট করছি সেই দিনের পরের দিন আর কি। আপনারা যখন দেখছেন তার অনেক আগে শুট স্টার্ট হয়ে গেছে আর কি। তো এত আগে থেকে ওরা যেভাবে প্রমোশনটা প্ল্যান করেছে, নর্মালি আমরা কি দেখি যে টিজার ট্রেলার লেভেলে কিছু একটা বা একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, একটা গ্লিমস কিছু ড্রপ করে তারপরে বা একটা পোস্টার, ওরা কিছুই অ্যাকচুয়ালি সেভাবে রিভিল না করে জাস্ট যেটুকু ওরা শুট মানে যেটুকু ওদের প্রি প্রোডাকশন হচ্ছে সেটাকে একটু স্মার্টলি ডিজাইন করে ওরা ড্রপ করে দিচ্ছে, সেটাই হাইপ জেনারেট করে দিচ্ছে আর কি। কারণ দীপিকা পাদুকোনের দেখো, আল্লু অর্জুনেরটা ওটা জানা ছিল, দীপিকা পাদুকোনেরটাও যে স্ট্যান্ডার্ডের হয়েছে বা তার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ডিজাইন করা হয়েছে, বোঝা যাচ্ছে যে একটা যত্ন এখানে রয়েছে। এবং অ্যাটলি এটা মানে এটাও আর কি বেশ এন্টারটেনিং কিছু একটা বানাবে। আমি খালি একটা জিনিস নিয়ে একটু স্কেপটিক্যাল, সেটা হচ্ছে যে অ্যাটলি কিন্তু এতদিন যে ধরনের ছবি বানিয়েছে সেখানে কিন্তু এই ধরনের একটা সম্পূর্ণ সেপারেট ওয়ার্ল্ড, একটা সম্পূর্ণ অন্য বিষয় সেইগুলোতে আমরা দেখিনি। এবার সেটা করতে গিয়ে ওর যে ফ্লুয়েন্ট স্টোরি টেলিংটা, সেটা যেন বিগড়ে না যায়, আমি এটাই এক্সপেকটেশন রাখবো। আর দীপিকাকে আমি আশা করছি যে একটা ঠিকঠাক এখানে মিটি রোল দেওয়া হবে আর কি। ভালো লেগেছে দীপিকাকে অ্যাকশন করতে, মানে মনে হচ্ছে ভালো। কিন্তু স্টেপস গুলো কিন্তু পুরো শঙ্করের মতো কিন্তু। মানে শঙ্কর যে যেরকম রোবট দিয়ে করেছিল, যে রোবট সেই সময় মানে পুরো সব মানে মানে ইট ওয়াজ মানে কি বলবো, মানে সব ভেঙে দিয়েছিল আর কি। ওই টেকনোলজিটা অ্যাভেলেবেলই ছিল না ইন্ডিয়াতে, তখনই ওরা করে দিয়েছিল, মানে প্রথমবারে অনেক কিছু করেছিল। সেটা কিন্তু অ্যাটলি ওই ছবিটার ক্ষেত্রে করছে। এবার দেখা যাক ও কতটা করতে পারে জিনিসটা সাকসেসফুলি, সেটাও একটা ব্যাপার। সেটাই আর না কি। এটা তো দেখো, এটা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা এক পার্টের কিছু হবে না, যে কোনো দিন আপডেট চলে আসতে পারে যেটা দুটো তিনটে পার্টে প্ল্যানিং হবে। মানে এখন যেটাই হচ্ছে সেটা দুটো তিনটে পার্টে হচ্ছে, এবং এরকম বড় ছবি যখন, সেটা ডেফিনেটলি সিকুয়েল টিকুয়েল এনে মেকারদের অনেক প্ল্যানিং থাকবে, এটাও পরিষ্কার। আরেকটা যেটা, এখান থেকে আমরা আরেকটা টপিকে চলে যাই যেটা নিয়ে আলোচনা করবার আমাদের কথা তো ছিল না, কিন্তু আমি তবু টপিকটা তুলছি। সেটা হচ্ছে আল্লু অর্জুন কিন্তু ত্রিবিক্রমের সঙ্গে ছবিটা করছেন, এই বিষয়ে তোমাদের মতামত হ্যাঁ, ওটা জানছি। ওটা ইন্ডিয়ানের কাছে চলে গেছে, জুনিয়র এনটিআর কাছে চলে গেছে। তো আমার মতে এটা দেখো, আল্লু অর্জুন পুষ্পা টু এর পরবর্তীতে সে অনেকটা এগিয়েছে, অ্যাটলিস্ট ছবিটা থেকে বোঝা যাচ্ছে যে এবার সে নেক্সট লেভেলে যাচ্ছে। সেখানে ত্রিবিক্রমের ছবিটা নিয়ে আমি অ্যাকচুয়ালি শিওর ছিলাম না। এই বিষয়ে তোমরা কি বলবো, যেটা ঠিক মানে আমার মতে এটা ভালোই হয়েছে, যা হয়েছে জুনিয়র এনটিআর করছে ঠিক আছে,
তেলেগু মার্কেটে স্ট্রং আছে, হিন্দি বেল্টে ওর একটা পারফরমেন্স ভালো আমরা জানি স্যাটেলাইটের জন্য। তো ঠিকই আছে, ওটা ঠিকই হয়েছে। আলু অর্জুন করলে সেটা ঠিক হতো না আর কি, আলু অর্জুন কেরিয়ারের জন্য এই মুহূর্তে। দেখো আমার যেটা মনে হয় ত্রিবিক্রমের আমি লাস্ট ছবি, যদিও এই ছবিটা কিন্তু ওরকম হবে না, এই ছবিটা কিন্তু মানে পুরোপুরি মানে এখনকার টাইম লাইন দেখাবে না ত্রিবিক্রমের ছবিটা। আমি হুম, মানে আমি যত শুনলাম, মানে আল্লু অর্জুন কিন্তু এই ছবিটার থেকে সরে আসেনি, তার যেহেতু অনেকটা সময় লাগবে, এই কারণে ত্রিবিক্রম মুভ করেছে এনটিআর এর কাছে। আর আচ্ছা। বিষয়টা হচ্ছে যে আমি লাস্ট ছবি দেখেছিলাম ত্রিবিক্রমের গুন্টুর কারা, মানে ওটা হুম, খুব জালি ছবি, গুন্টুর কালামের মতো জালি ছবি হয় না। আর গুন্টুর কালামের পুরো আমার সব থেকে বড় সমস্যা, পুরো টেমপ্লেটটা হচ্ছে আলা বৈকুণ্ঠ পুরমের পুরো টেমপ্লেট। মা ছেলের সমস্যা, সেটাকে নিয়ে ফ্যামিলির মধ্যে সমস্যা, সেটা নিয়ে একটা ক্যারেক্টার, নাচ গানা পুরো সেম বানিয়েছে। এবার ত্রিবিক্রমের আগের ছবি আমি দেখেছি, সেগুলো অনেক এন্টারটেনিং ছবি। তো আমার মনে হয় ত্রিবিক্রম যদি বানায়, খুব পাথ ব্রেকিং কিছু বানাবে না, তবে একটা ভালো এন্টারটেনিং ছবি বানাতেই পারে। আর এনটিআর সেটা পুরো করতেই পারবে। তো আমি হুম, খুব বেশি কিছু ভাবিনি এই বিষয়টা, যে আল্লু অর্জুন করেনি, ঠিক করেছে ভুল করেছে। কারণ আল্লু অর্জুন একটা লাইট মুডের ছবি করবে না এরপরে, ডেফিনেটলি করবে। হুম, প্রভাস রাজা সাহেব হুম, করছে না, তো আল্লু অর্জুন যখন ঢুকবে গ্র্যান্ড হয়ে যাবে বিষয়টা। তো আমার মনে হয় কি যে একটু লাইট মুডেরও ছবি করা উচিত, মানে শুধুমাত্র প্রভাস যেমন হয়ে গেল বাহুবলীর পরে, হুম, প্রভাস এর পরে করলে একটা বিশাল বড় সাহ করবে, তারপর একটা আদি পুরুষ করবে, কিন্তু সেখানে কোনোটা ব্যাটে বলে হচ্ছিল না। ব্যাটে বলে কোনটা হলো, সালার হলো, কালকি হলো, তারপরে রাজা সাহেবও করছে। আমার মনে হয় কি জিনিসটা এরকমই করা উচিত, যে আমি এমনই আমার স্টারডামটা এরকমই জায়গায় পৌঁছে গেছে, আমি যদি একটা আলা বৈকুণ্ঠপুরমের মতো ছবিতে হাত লাগাই, সেটাও শোনা হয়ে যাবে, এবং সেটাও হুম। একইভাবে এন্টারটেইন। আবার আমি একটা করবো তো পুশ, কিন্তু আবার তারপর আবার একটা হালকা ছবি আমি করবো, যেটা আমার জন্যই টানবে অডিয়েন্স। এটা আমার মনে হয় করা উচিত। না দেখো, ত্রিবিক্রমের যদি তুমি দেখো, গুন্টুর কারণটা বাজে ছবি, বাট ওর মোস্ট অফ দ্য ফিল্মস কিন্তু অনেকগুলো ছবি ভালো। মানে সেটা আলা ভালো ছবি। বৈকুণ্ঠ হোক, বা তুমি অরবিন্দ সমেতা বীরা রাঘবা। এবার আর সব থেকে বড় যেটা ব্যাপার, সেটা হচ্ছে ত্রিবিক্রমের মাইথোলজিক্যাল জিনিসটা, ওর ছবির মধ্যে একটা মাইথোলজিক্যাল ইথস থাকে। এবার সেটা ও আজকের দিনে মডার্ন ডেতে গল্পটা বলে, বাট ওর স্টোরিজ গুলো অ্যাকচুয়ালি মাইথোলজিক্যাল। এবার এই ছবিটা যেটা ও আল্লু অর্জুনের সাথে বানাবার প্ল্যান হয়েছিল, সেটা কিন্তু মানে কার্তিক ঠাকুরকে নিয়ে, মানে কার্তিক ঠাকুরের গল্প, কার্তিক ঠাকুরের লাইফের গল্প। কার্তিক ঠাকুরকে তো বলা হয় হচ্ছে গড অফ ওয়ার, তো সেই গড অফ ওয়ার কে নিয়ে আর কি ছবিটা ছিল আর কি। এবং ওটা ওই পিরিয়ডেই বেস্ট ছিল। এবং আমার মনে হয় ওটা ত্রিবিক্রম কোথাও গিয়ে ভালো ডিল করতে পারবে, বিকজ দ্য কাইন্ড অফ নলেজ হি হ্যাজ অ্যাবাউট মাইথোলজি অ্যান্ড অল। মানে আমি ওর ইন্টারভিউ দেখেছি, তো ওর মাইথোলজির ব্যাপারে মানে ওটা সেটা ওর ছবি দেখলেও বোঝা যায়। তুমি যদি দেখো এই কালিয়া কালিয়া। কালেজা, এক্স্যাক্টলি কালেজার মধ্যে ওটা ছিল, ভগবানের অ্যাঙ্গেল ইত্যাদি। তো সেইটাই আর কি, মানে আমার মনে হয় যে ও ভালোই বানাবে, আমার এটা মনে হয়। এবার দেখো আরেকটা জিনিস হতে পারে কি, যে ওই যে যখনই অনেক সময় অনেক ডিরেক্টর হয় কি, ওই স্কেলটা হ্যান্ডেল করতে পারে না। অত হুম, হিউজ যখন স্কেলটায় চলে যায়, ওটা হয়তো হ্যান্ডেল করতে পারে না। সেটা একটা কিন্তু ব্যাকফায়ারও করতে পারে। তুমি দেখবে অনেক মানে ওম রাওয়াত যতক্ষণ নর্মাল ব্যাপারটা ছিল, করছিল ভালো ছবি। ওম রাওয়াতের প্রথম ছবি দ্বিতীয় ছবি ভালো, কিন্তু যেই মুহূর্তে ওই ওরা আদি পুরুষের স্কেলটা ওরকম হয়ে গেল, তখন আর হ্যান্ডেল করতে পারলো না। তো সেটার জন্য আবার হয়তো আল্লু অর্জুনের সাথে ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে বা কিছু হয়েছে, হতে হতে পারে, মাইন্ড দেখা যাচ্ছে। হুম, হুম। এরপরের টপিক। চলো আমাদের গৃহপ্রবেশ, পরবর্তী। আমাদের পরের টপিক হচ্ছে গৃহপ্রবেশের ট্রেলার। এই ছবিটা মুক্তি পাবে শুক্রবার দিনকে। তো ট্রেলারটা কেমন লেগেছে? আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, শুভশ্রীর পারফরমেন্স খুব ভালো। খুব শর্টে বলবো, সেটা হচ্ছে আমি জিতু কামালকে আগের ছবিতে রোস্ট করে একদম ছুঁয়ে দিচ্ছি, এখনো বলবো যে বাবুসোনা যা ছবি ছিল একদম রোস্ট করে শোয়ানোর মতো। বাট আমার জিতু কামালকে এখানে দেখে ভালো লাগছে, আর শুভশ্রীকে এত সুন্দর লাগছে। আর একটা বিষয়, মানে আমরা সেদিনকে শুনছিলাম, বুম্বাদাও বলছিল আমাদের, আমি বলে রাখি আমাদের আগের দিন যে পডকাস্ট এসেছে আপনারা তাদেরকে দেখে নেবেন। সেই পডকাস্টের শেষে বুম্বাদার একটা ছোট্ট কথা বলছিল এই গৃহপ্রবেশ নিয়ে, যে এখানে না জোর করে ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দেওয়া হয়, মানে স্টাইলটা দেখে মনে হচ্ছে আমরা ঋতুপর্ণ ঘোষের ধাঁচটাই ধরেছি। যেটা সত্যি দেখে মনে হচ্ছে। আর মিউজিক থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাস্থেটিক্সটা খুব ভালো লাগছে আমার, সত্যি খুব ভালো লেগেছে। মানে ট্রেলারটা খুব ভালো। দেখো, গৃহপ্রবেশের ট্রেলার আমি রিভিউ করেছি, আমার ট্রেলার ভালোই লেগেছে। এবং ট্রেলারটা দেখে পরিচালকের নামটা যদি আমি সরিয়ে দিই, আমার মনে হচ্ছে যে ছবিটা ভালো হবে। মানে মিউজিকের কাজ ভীষণ ভালো ট্রেলারের মধ্যে। এবং সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুভশ্রী এবং জিতু কমলকে একসঙ্গে দেখতে খুব ভালো লাগছে, যেটা নিয়ে আমি একটুখানি মানে আমি শিওর ছিলাম না যে কিরকম দেখাবে, কিন্তু দুজনকে কিন্তু অ্যাকচুয়ালি ভালো দেখাচ্ছে। এবার কৌশিক গাঙ্গুলি নর্মালি ইন্দ্রজিৎ দাশগুপ্তের ছবিতে থাকে আমরা জানি,
কিরকম রোল এখানে দেয়া হয় সেটাও, কারণ কৌশিক গাঙ্গুলি ইন্দ্রজিৎ দাশগুপ্তের ছবিতে এটা মনে এলেই আমার ওই দৃশ্যটা মনে পড়ে যায় যে আপনি একটা ঢ্যামনার কাজ, আপনার মতন ঢ্যামনা আমি দুটো দেখিনি, এরকম কিছু একটা ডায়লগ ছিল না কেদারা ছবিতে। ঠিক আছে, তো দেখা যাক এখানে এখানে তো ওরকম ক্যারেক্টার হবে না অবভিয়াসলি। এবার এটা কি যেরকম ছবি না, মানে ঋতুপর্ণ ঘোষের ছবিতে আমরা সেই নুয়ান্স গুলো পেতাম আর কি, মানে সেই সাটেলটি গুলো পেতাম। এবার সম্পর্কে সেই সাটেলটি গুলো কতটা উঠে আসে সেটা ছবি দেখলেই বলা যাবে। মিউজিকের কাজ ভীষণ ভালো এবং পারফরমেন্স ভালো, যে কারণ ট্রেলারটা খুব ভালো দেখাচ্ছে। ছবিকে নিয়ে আমি এখনো নিশ্চিত নই, কারণ ইন্দ্রজিৎ দাশগুপ্তের শেষ কিছু ছবি উত্তরণ হোক কিংবা তার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ হোক, সেগুলো বিসমিল্লাহ স্পেশালি, উত্তরণ তবু ঠিক আছে। হ্যাঁ, ভুরু ভুরু কুচকে বলছে ডিরেক্টরের নামটা, কার কথা বলছে? হ্যাঁ, তো বিসমিল্লাহর জন্য আর কি আমার আর কি বিষয়টা নিয়ে আমি একটুখানি মানে ভয় আছে। আমি আশা করি এই শুক্রবার আমার একটা ঠিকঠাক টাইম, আমি খুব বেশি কিছু বলছি না, ঠিকঠাক টাইম মানে ডিস্টার্ব করে দেবেন আর কি মেন্টালি, তাহলেই আমি খুব খুশি হব সত্যি বলতে। তাহলে আমি ভালো রিভিউ, মানে আমি একদম মন থেকে যে এটা খুব ভালো ছবি হয়েছে আপনারা দেখুন প্লিজ, আমি চাই বলতে। দেখা যাক সেটা হয় কিনা। আর একটা কি যেন একটা ছবি এই শুক্রবার মুক্তি পাচ্ছে, আমি মনে করতে পারছি না, পক্ষীরাজের ডিম কি এই সপ্তাহে মুক্তি পাচ্ছে? হ্যাঁ, পক্ষীরাজের ডিম, আচ্ছা পক্ষীরাজের ডিম আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। পক্ষীরাজের ডিমের ট্রেলারটা মানে আমার মনে হয় কি যে সৌকর্য ঘোষাল, তার একটা ছবি আমার ভালো লাগেনি, বাট আমার মনে হয় কি সৌকর্য ঘোষালের না নিজস্ব একটা স্টাইল আছে, এবং ও যাই হয়ে যাক ওই স্টাইলটা মেনটেন করতে করতে যায়। আর এই ছবিটার ট্রেলার আমি দেখলাম যে খুব সুন্দর, আর অনির্বাণ ভট্টাচার্যকে এত ভালো করে প্রেজেন্ট করেছে, তার থেকেও ভালো লেগেছে আমার দুটো বাচ্চাকে। মানে ওই দুজন হচ্ছে সেরা। যেরকম ভাবে শেষে অনির্বাণের পিঠটা চাপড়াচ্ছে, অনির্বাণ তাকাচ্ছে ভাবে, ওই দুজনের মধ্যে ছোট ছোট বিষয়পত্র খুব ভালো ওয়ার্ক করেছে, ভালো লেগেছে আমার, খুব মজার লেগেছিল। না আমার ভালো লেগেছে এই ধরনের ছবিতে আমার ওই সিনটা তো কমেডি ওয়ার্ক করবে, যেখানে বলবে যে চলুন দুজনে মিলে রাখি, মানে বেসিক্যালি অবদান বলছে আর কি, অবদান শব্দটাকে স্কিপ করে বলছে চলুন দুজনে মিলে রাখি। ওই সিনটা খুব ফানি ছিল। আর ফার্স্টে অ্যাকচুয়ালি অনির্বাণ ভট্টাচার্যের ক্যারেক্টার মানে যেভাবে বলে আর কি, ওই ম্যাড সায়েন্টিস্ট, ফেল্ড সায়েন্টিস্ট যাই হোক, সে যেভাবে বলে যে অঙ্কে যা ফেল করেছে বেরো বেরো বেরো, এরকম ভাবে যেভাবে রিয়াক্ট করে, ওই জায়গাটা কিন্তু যথেষ্ট ফানি ছিল আর কি। না ওটাই বলছি, এই ধরনের পারফরমেন্স, ছবিটা যেহেতু এক নচ উপরে আছে, এটা কিন্তু করা কিন্তু খুব চাপে। অনির্বাণ কিন্তু খুব কনভিকশনের সাথে পারফরমেন্সটা করেছে, মানে ওটা ভাল লাগছে। ওটা কিন্তু খুব ক্যারিকেচারিশ হয়ে যেতে পারতো, বাট ট্রেলার লেভেলে কিন্তু খুব কনভিন্সিংই লাগছে আর কি। এবং লুকটাও যেরকম একটা অ্যালবার্ট আইনস্টাইনের মধ্যে লুক দিয়েছে, ওটাও বেশ ইন্টারেস্টিং লাগছে আর কি। তো আর তুমি দেখবে ওর পিছনে আবার একটা অ্যালবার্ট আইনস্টাইনের ছবি রাখা আছে, ঠিক আছে, ও মনে হয় আইনস্টাইন থেকে ইন্সপায়ার্ড হয়। লুকও আছে, কিন্তু একটা নরমাল লুকও আছে, ইয়াং কালে যখন বাবা মারা যাবে একটা ব্যাক স্টোরি আছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, তো আমার ইন্টারেস্টিং লেগেছে পক্ষীরাজের টিমটা। হ্যাঁ, দেখা যাক। মানে দেখো একটা ছবিতে যেটা হাইড করছে সেটা হচ্ছে একটা, মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেটা ব্যাক স্টোরিটার কথা বলছিল রূপম দা, একটা কিন্তু মানে স্ট্রং ইমোশনাল কোর থাকবে, যেটাকে হাইড করেছে, মানে শুধুমাত্র কমেডির ওপর দিয়ে বা সায়েন্স ফিকশনের ওপর দিয়ে খেলবে না, সেটা থাকবে। এবার সেই ইমোশনাল কোরটা যদি একবার কানেক্ট করে যায় যে এই সায়েন্টিস্টটাকে এরকম দেখাচ্ছে কিন্তু আসলে তার একটা একটা ক্রাইসিস রয়েছে, ওটা যত রেজোনেট করবে অডিয়েন্স, তত এই ছবিটা আর কি মানুষের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। দেখা যাক এবার। খুব ভালো লাগছে ট্রেলারটা, এবং এরকম সাবজেক্ট নিয়ে খুব একটা ডিল তো করা হয় না। তুমি দেখো এইচডিএফ এখানে বলতে হবে, বাদামি মানে জিও স্টুডিওজ এর সঙ্গে যখন যখন কোলাবোরেট করেছে, বাদামি হায়নার কবলে বোধহয় একটা ছবি ছিল যতদূর আমার মনে পড়ছে এই মুহূর্তে, আর একটা ছিল হচ্ছে বোধহয় অথই, আর একটা বোধহয় এটা দশম অবতার ছাড়া বাকি তিনটে ছবি তুমি দেখো মানে যথেষ্ট এক্সপেরিমেন্টাল আর কি। আমি যেটা বলছি এবার এটা নিয়ে তোমরা ভাববে, বিকজ এই টপিকটাই এরকম। সেটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্মস আই থিঙ্ক কেম আউট অফ বলিউড, স্টোলেন। আউটস্ট্যান্ডিং সিনেমা। রূপম দেখোনি এখনো? আমার পুরো সেশনটা আমি কিছু বলবো না। স্টোলেনটা রূপম, মানে স্টোলেনটা ভীষণ ভীষণ মানে আমি স্টোলেন অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি যে সকালবেলা হয়তো তার রিভিউ এসে গেছিল, তা আমি থাম্বনেল টামনেল দেখে বুঝলাম যে কিছু একটা দারুণ হয়েছে আর কি। কিন্তু আমি যতক্ষণ আর নিজে দেখেছি আমি ততক্ষণ বুঝতে পারিনি যে মানে, কারণ অনেক সিনেমা কি হয় যে অরিত্রদার ভালো লেগেছে, এবার আমার হয়তো ভালো লাগলো, কিন্তু একটা হয় হচ্ছে যে তোমার মানে সোল ফুলফিলিং, মানে ফুলফিল্ড হয়ে গেল যে আরে ভাই কি ছবি দেখলাম ভাই। এবার সেটা হবে কিনা তুমি যতক্ষণ নিজে দেখছো পরিষ্কার বোঝা যায় না। টেকনিক্যালি ছবিটা এত সাউন্ডেড, প্রথম কথা হচ্ছে এইটা, মানে যেভাবে ছবিটাকে শুট করেছে, আমি বলছি চেস সিকোয়েন্স কিভাবে শুট করতে হয়, সেটা বড় বড় যে মেইন স্ট্রিম মাসালা ছবি, আমার মনে হয় এই সিনেমাটার থেকে তাদের শেখা উচিত।
এবার হ্যাঁ, তুমি বলতে পারো যে কমার্শিয়াল সিনেমার যে চেস সিকোয়েন্স সেটার একটা নিজস্ব ধরন আছে, এটা যেভাবে শুট করেছে সেটার নিজস্ব ধরন আছে, ওটা করবার একটা নিজস্ব কারণ হয়তো কমার্শিয়াল ফিল্ম মেকারদের রয়েছে। কিন্তু আমি মনে করি কমার্শিয়াল ছবিতেও যারা দর্শক রয়েছে তারা এই ধরনের চেস সিকোয়েন্স দেখতে এনজয় করবে। মানে এটা কিন্তু আমার কাছে যথেষ্ট মেইন স্ট্রিম এবং যথেষ্ট মানে মানে এটা কিন্তু খেটে ডিজাইন করা এই চেস সিকোয়েন্স গুলো। এবং সেখানে যেরকম অভিষেক ব্যানার্জি পারফরমেন্স দিয়েছে বা বাকি সকলে প্রত্যেকে, এই মুহূর্তে আমার নামগুলো মনে পড়ছে না, এই অভিনেত্রীদের প্রচুর কাজ অ্যাকচুয়ালি আমি দেখিনি, স্টোলেনে তারা যে পারফরমেন্সটা দিয়েছে, মানে অভিষেক বচ্চন বলছি, অভিষেকের যে ভাইয়ের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার যে পারফরমেন্সটা বা ওই মহিলাটার যে পারফরমেন্সটা দুর্দান্ত। এবং যেভাবে গল্পটা শুরু হয়, মানে একটা সিম্পল গল্প, তো মনে হয় যে ঠিক আছে চলো শুরু হয়েছে, মানে খুব যে একেবারে সঙ্গে সঙ্গে ইনভেস্টেড হয়ে গেছি সেরকম ব্যাপার নয়, যে একটা এক্সট্রাঅর্ডিনারি জার্নিতে কিছু ছবি কি তোমাকে প্রথম মোমেন্ট থেকে ফিল দেবে যে তুমি এটা খুব ভালো কিছু দেখতে বসেছো আর কি। সেই ভাইবটা কিন্তু এইটা ছবিটা শুরুতে খুব সিম্পল ভাবে শুরু হয়েছে, এক ভাই ফেসে গেছে, আর দু ভাইয়ের মধ্যে যে একটা যে মানে দুই ভাই যে নেচার, সেটার মধ্যে যেভাবে আর কি ডিস্টিংশন তৈরি করেছে, যে এক ভাই হচ্ছে সেন্সিটিভ ন্যাচারালি, আর এক ভাই হচ্ছে একেবারেই সেন্সিটিভ নয়, ইনসেন্সিটিভ, অভিষেকের যে ক্যারেক্টারটা। প্র্যাকটিক্যাল একদমই। এবং দুজনের মধ্যে দেখবে একটা না একটা পাস্টকে কেন্দ্র করে ওদের মায়ের বিয়ে, সেটা তো খুব ফানি লেগেছে প্রথম কথা, সে মায়ের বিয়ে সেটা বলতে গিয়ে আবার দ্বিধাবোধ করছে। এবং দুজনের মধ্যে যে পার্থক্য, মানে দুজনের মধ্যে একটা কিছু একটা ইকুয়েশনও রয়েছে, মানে একটা কনফ্লিক্ট রয়েছে আর কি। সেই কনফ্লিক্টটা না মানে কিছুটা অডিয়েন্সের ভাবনার উপরও ছেড়ে দেয়, পুরোটা সেটাকে সামনে আনে না, সেটা একটা সিনে আসে, এসে আবার টাপ করে মানে ওটাকে চেপে যায়, তারপর গল্পটা নিজের মতো আবার এগোতে থাকে। এবং লাস্টে গিয়ে যেখানে দেখবে তুমি মানে আমি দেখছিলাম অনিতদা বলছিল যে কমার্শিয়াল একটা অ্যাপ্রোচ রয়েছে, তুমি দেখবে যখন মানে একটা নাম রিভিল করার বিষয় রয়েছে, একদম একদম ক্লাইম্যাক্সে গিয়ে একটা ড্রাইভার নামটা রিভিল হয়, দেখবে ওটার মধ্যে যথেষ্ট একটা ও আচ্ছা রূপম দায়িত্ব দেখেনি, আচ্ছা ঠিক আছে, যাক ওখানে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ রয়েছে। কিন্তু আবার শুটটা করা মানে লুকান ফিল্ড আমি দেখছিলাম, এটা অ্যাকচুয়ালি রামান রাঘব যে শুট করেছে, সেই ভদ্রলোক সেই সিনেমাটোগ্রাফারই এটা শুট করেছে। তুমি যে কারণে দেখবে লুকান ফিল্ডটা কি তুমি মানে মেলাতে পারবে আর কি। এটা অ্যাকচুয়ালি কি করেছে সাগর নীল, যে লুক এন্ড ফিলটা ওটা করেছে পুরো একটা ডকুমেন্টারির মতো, অলমোস্ট লাইক এ ডকুমেন্টারি, ঠিক আছে? বা যেরকম ধরো বিক্রমাদিত্য মানে ট্র্যাপডের যেরকম ভিজুয়ালস ছিল ওই রকম একটা জোনের মধ্যে গেছে, খুব রিয়েলিস্টিক, খুব খুব মানে কালার নেই, কোনো লাইট নেই, ওরকম একটা লুক দিয়েছে। এবার ওটা একটা ডকুমেন্টারির মতো, ঠিক আছে? অথচ প্লট পয়েন্ট গুলো যেগুলো ব্যবহার করেছে সেগুলো প্রচন্ড কমার্শিয়াল, সেটা চেজ হোক বা তুমি দেখবে এই ধরনের সিনেমাতে একটা টেকনিক হয়, তুমি একটা টাইগারে দেখতে পাবে যে ভিড়ের মধ্যে ঢুকলো, জামা কাপড় চেঞ্জ করে বেরোচ্ছে, লুকটা চেঞ্জ করে দিয়েছে, দেখবে এখানে একটা জায়গায় করে। তো প্লট পয়েন্ট গুলো প্রচন্ড মেইন স্ট্রিম রেখেছে, তো এটা কিন্তু একটা এক্সপেরিমেন্টাল রাইটিং কিন্তু, ঠিক আছে? ও চাইলে কিন্তু প্রচন্ড ডেড সিরিয়াস একটা সিনেমাতে ঢুকে যেতে পারত। আবার তুমি দেখবে থিমেটিক্যালি ও ছবিটা যে একটা মায়ের লড়াই, আর এদের দুজনের মধ্যেও আমরা বুঝতে পারছি না আপাতত যে মাকে নিয়ে কিছু একটা ঝামেলা আছে এদের দুজনের মধ্যে, এবং এরা দুজন মিলে একটা মাকেই হেল্প করছে। কিন্তু এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো ডেপথ আছে, প্লাস একটা এই যে মানে মানে একটা ফেক ভিডিও সার্কুলেট হতে হতে সেখান থেকে লোকে লিঞ্চ হয়ে যেতে পারে, এটা তো অ্যাকচুয়াল ঘটনা, সেটাকে যেভাবে অ্যাড্রেস করেছে, এবং ছবিটা না কন্টিনিউয়াসলি আনরাভেল করছে, মানে যেরকম হয় না পেঁয়াজের খোসা আমরা মানে বলি যে পিলিং অফ দ্য লেয়ার্স, ছবিটা ওইভাবেই এগোতে থাকে। মানে মানে ওটা বোঝা যাচ্ছে না, মানে দেখবে তুমি আমাদের যেহেতু ছবি আমরা প্রচুর দেখি, তুমি বুঝতে পারবে যে প্লট পয়েন্টটার মধ্যে কি স্ট্রাকচারিংটা খেলেছে, যে এবার এখান থেকে এইদিকে মুভ করবে, না হলে যদি প্রচন্ড ঘোরায়ও তাহলেও এইদিকে যাবে বা এইদিকে যাবে, মোটামুটি তুমি একটা আইডিয়া পেয়ে যাবে। বাট এই ছবিটার ব্যাপার প্রোগ্রেশনটা এমনই যে তোমাকে আগে থেকে মানে ও কিছু টুইস্ট দিয়ে তোমাকে চমকাচ্ছে না, ও আনরাভেলই করছে গল্পটা ন্যাচারালি অর্গানিক প্রোগ্রেশনে, বাট তুমি কিন্তু ওই মোমেন্টটাতে এতটা ইনভেস্টেড যে তুমি পরের মোমেন্টটা গেস করতে পারছো না। না না গেস করতে পারছি না, হয়তো গেস করতে পারছি না, শুধুমাত্র এটা নয়, আমার যেটা মনে হয়েছে যে গেস করবার অবকাশই পাচ্ছি না। যেভাবে ওরা ধরো মারধর করছে, ওই সিনগুলোকে যেভাবে শুট করেছে, তুমি ওটাতে এতটা বেশি হুকড হয়ে গেছো, পরের মোমেন্টে কি 1 ঘন্টা 34 মিনিটের ছবি, কিন্তু কখন যে শুরু হয় কখন যে শেষ হয় বোঝবার কোনো উপায় নেই। আর অভিষেকের যে ক্যারেক্টারটা দেখার প্ল্যান ছিল না, জানো তো, আমার রাতে দেখার কোনো প্ল্যানই ছিল না। আমি ভেবেছি এসছে কিনা চেক করো, আমার ট্রেলারটা হেভি লেগেছিল, আর আমি দেখেছিলাম কি 4টে ডিরেক্টর হচ্ছে ওটা প্রেজেন্টার, অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটবানি, নিখিল আডবাণী, কিরণ রাও। আমি বলছি বাবা এই আবার কিরম কম্বিনেশন, এই কিরম ছবি যে 4জন এক্সিকিউটিভ প্রডিউসার নাম দিয়েছে। আচ্ছা, বিক্রমাদিত্য মোটবানি, অনুরাগ কাশ্যপ একসাথে অনেক ছবি প্রেজেন্ট করে, তারা দুজন বন্ধু, কোম্পানি চালাতে একসময়, বুঝলাম।
নিখিল আডবাণী একরকমের ডিরেক্টর, সে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচে কাজকর্ম করে। আবার কিরণ রাও হচ্ছে একদম অন্য রকমের ছবির প্রেজেন্টার, শিপ অফ থিসিয়াস এইসব প্রেজেন্ট করেছে। আমি যে এরা চারজন এক জায়গায় আছে, আমার তখনই মনে হয়েছিল যে কিছু একটা ব্যাপার আছে ছবিটার মধ্যে। না তো আমি এখানে যখন একটা এতটা এতটা সাটেল ভাবে ওরা ট্রিট করেছে অভিষেকের যে ক্যারেক্টারটা, যে ট্রান্সফরমেশনটা, সেটাও দেখবে তুমি লাস্টে যে খুব আন্ডারলাইন করছে যে দেখো ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেছে, এরকম নয়, জাস্ট একটা দৃশ্য দেখিনি। আরে কি বলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা রূপম আমি তোমাকে বলছি, তুমি যত এই ইনফরমেশন গুলো পেয়ে গেলেও তোমার ওয়াচিং এক্সপিরিয়েন্সে কোনো ডিফারেন্স হবে না, কারণ আমরা যেটা বলছি দোজ আর পিস অফ ইনফরমেশন, ইনফরমেশনের এক্সপিরিয়েন্সটা কিছু ম্যাটারই করবে না। আর ইনফরমেশন দিও না, আমি স্টোরিটা দেখবো। আমরা বলছে আর ইনফরমেশন দিও না। যাই হোক, স্টোলেন আমি বলছি সাগর দেখি, আমি রাতে দেখার কোনো প্ল্যান ছিল না, আমি বললাম যে দেখি এসছে কিনা প্রাইমে, তা আমি সকালে আর কি দেখব সময় করে। তা আমি তখন কি করলাম যে চালালাম, চালিয়ে দেখা শুরু করেছি, আমি আর ছাড়তে পারছি না। এবার আমি শেষ করে আমি তোমাদেরকে পাঠিয়েছি, আমি পাঠিয়ে বলছি যে দেখো এটা মাস্ট ওয়াচ। মানে আমি এত ব্লোন আওয়ে হয়ে গেছি যে ভাই এটা কি দেখলাম। না আমি একটা কথা এখানে মানে লোকেশন তুমি দেখবে এমন সমস্ত মানে একটা কনজেস্টেড একটা সাফোকেটিং ব্যাপার আনবার জন্য সেই অনুযায়ী কিন্তু ছোট ছোট গলিতে শুটও করা হয়েছে। তো এইগুলো মনে হয় আমার মনে হয় একটা ছবিতে এগুলো খুব ইম্পর্টেন্ট একটা টুল। মানে এই ছবিটার ক্ষেত্রে তুমি যদি ভেবে দেখো, যদি লোকেশনটা অন্যরকম হতো, আমার মনে হয় না যে এই ফিলটা ছবিটা দিতে পারতো, যেটা অ্যাকচুয়ালি ছবিটা একটা সময় পর থেকে প্রোভাইড করতে করতে যায়। একটা এটা, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা দুটো কন্টেন্ট দেখলাম, একটা তো আর অডিয়েন্সের সামনে আনা হলো না, ওটা ভিডিওটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছিল। সেটা হচ্ছে খপটিকে আমরা পরে আলোচনা করিনি আমরা খপ নিয়ে। খপ আর স্টোলেন, এই দুটো কাজ আমি এবছর যা দেখলাম না, মানে এটা মানতেই হবে যে না কেন ব্ল্যাক ওয়ারেন্ট ঠিক আছে। তো এই হিন্দির এই কটা কাজ দেখেছি, এবং তুমি খুব অদ্ভুত ভাবে তুমি যদি দেখো যে মানে বিক্রমাদিত্য মোটমানে দুটো কাজের সঙ্গে যুক্ত, ঠিক আছে। মানে এইটা মানে যুক্ত, মানে দেখো স্টোলেন বিক্রমাদিত্য মোটমানে ক্রেডিট নয় ডেফিনেটলি, কিন্তু সে সামনে তো সামনে আনার পেছনে একটা নাম তো ম্যাটার করে, নাম থাকলে মানুষজন অনেক সিনেফাইল তারা একবার কথা ভাববে। তো এইটা আমার মনে হয় যে হাইলাইট করা আমাদের দরকার, যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি হয়তো ইভেন্ট ফিল্ম হয়তো করতে, ছোট ছোট ছবি কিন্তু তারা ভালো বানিয়ে যাচ্ছে। আমি মনে করি স্টোলেনের মতন ছবি মানে দর্শকদের অবশ্যই দেখা উচিত। স্টোলেন ভাই মানে বছরে একটাও আসে না, খুব রেয়ারলি আমি বলছি যদি এটা 2014-15 হতো, যখন ফ্যান্টম ফিল্মস ছিল না, এই ছবিটা ওরা হলে নামিয়ে হিট করে বার করতাম, তোমাকে চ্যালেঞ্জ করছি। এই পরিস্থিতিটা এনভায়রনমেন্টটা নষ্ট হয়ে গেছে তাই, নাহলে ফ্যান্টম কিন্তু তখন NH10 কে হলে রিলিজ করে কিন্তু হিট করিয়েছিল। NH10ও জানো তো প্রথমে ছবিটা তৈরি হচ্ছিল না, বাজেট ছিল না। অনুষ্কা শর্মা কেন প্রডিউসার হচ্ছে জানো ছবিটা? অনুষ্কা শর্মাকে আমি হ্যাটস অফ বলি, অনুষ্কা শর্মা অ্যাজ আ প্রডিউসার তো অসাধারণ কিছু কাজ করেছে, যেটা দীপিকা পাডুকোন বা অন্য সমসাময়িক কোনো হিরোইন ম্যাচ করতে পারবে না। অনুষ্কা শর্মা ওই ছবিটাতে প্রডিউসার হয়েছিল বিকজ ও নিজের ফিজটা নেয়নি, আর ও মানে ওই ছবিটা হচ্ছিলই না, মানে ওরা বাজেটই পাচ্ছিল না। অনুষ্কা বলেছে আমাকে ফিজ দিতে হবে না, আমি প্রডিউসার হয়ে যাচ্ছি, এবং তারপরে ও নিজে থেকে আমার টাকা এনেওছে, বুঝতে পারলে? সেই থেকে NH10 হচ্ছে, এবং NH10 কিন্তু হলে রিলিজ করে হিট হয়েছে। উড়তা পাঞ্জাব কিন্তু ওরকম সাবজেক্ট হলে রিলিজ করে সুপার হিট হয়েছে। এইগুলো কিন্তু তখন কিন্তু হতো, এই ধরনের ছবি কিন্তু হলে গিয়ে লোকে দেখতো, সেটা এখন বন্ধ হয়ে গেছে। মানে যদি এটা ইনফরমেশনও নয়, এটা জাস্ট আলোচনা, রূপমদা কিছু যাবে আসবে না এটা শুনলে। সেটা হচ্ছে যে এই ছবিটা তুমি ভাবো, এই যে হলের কথা বললে, এর হলে যে এক্সপিরিয়েন্স, আমরা অ্যাকচুয়ালি সবাই বঞ্চিত। এটা হলে এক্সপিরিয়েন্স করার ছবি, এটা বাড়িতে এক্সপিরিয়েন্স করার ছবি, এটা ছোট স্ক্রিনের ছবিই নয়। লোকে মনে করবে যে না শুধু মাস হলেই হচ্ছে বড় স্ক্রিন, এটার যা সাউন্ড আছে, এটা যেভাবে শুট করেছে, এটা বড় পর্দায় দেখা ডিমান্ড করে। তো আমাদের মানে দুর্ভাগ্য যে আমরা এটা মানে OTT প্ল্যাটফর্মে আমরা দেখতে বাধ্য হলাম আর কি। তো স্টোলেন আমার মনে হয়, স্টোলেন এবং খফের বা ব্ল্যাক ওয়ারেন্ট যারা দেখেনি, দারুণ দারুণ কাজ, ছোট ছোট কাজ হচ্ছে হিন্দির তরফ থেকে, সকলের দেখা উচিত এই ছবিগুলো, মানে দুর্দান্ত ব্রিলিয়ান্ট সমস্ত কাজ হচ্ছে। আর আমি একটা জিনিসে খুশি হয়েছি যে ভাই নেটফ্লিক্স এমনিতে তো একতা কাপুরের ওই বালাজি টেলিফিল্মের সাথে কোলাবোরেট করছে নেটফ্লিক্স, কি বানাবে ভগবান জানে, সে নিয়ে তো অনুরাগটা সব খেপে গিয়ে তো সব লিখেছে ফিখেছে। বাট অ্যাটলিস্ট ব্ল্যাক ওয়ারেন্টের যে সিজন 2 বানাচ্ছে, এটাই মানে বাঁচোয়া। নাহলে ওরা যেভাবে সব সিজন বন্ধ করছিল, ওই যে কালাপানি সিজন 2টা বন্ধ করে দিল। কালাপানি, আমি তো ভাবছিলাম যে ভাই ব্ল্যাক ওয়ারেন্টটা না বন্ধ আমাকে একটা কথা বলো, কালাপানি তো সফল, কালাপানি তো হিট, এরকম তো নয় কালাপানি
মানুষ দেখেনি, তারপরে কেন না করলো গো, আমি এটা না, লজিকটা না বুঝতে না, পারি না। ব্যাপারটা হচ্ছে কি, তুমি এটা বুঝতে পারবে না। তার কারণ হচ্ছে, ধরো তুমি ভাবছো যে সোশ্যাল মিডিয়াতে কথা হচ্ছে তার মানে প্রচুর লোকে দেখেছে, ঠিক আছে, কিন্তু ওরকম ভাবে কিন্তু নাম্বার ওয়ার্ক করে না কিন্তু। মানে নাদানিয়া, হাসিন দিলরুবা তোমার কি মনে হবে সকল হাসিন দিলরুবা টু হয়তো, হাসিন দিলরুবা টু বা নাদানিয়া যেটা তুমি বলছো এগুলো হয়তো আরো বেশি ভিউয়ারশিপ এনে রেখে দিয়েছে। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে কিরকম বলতো, হইচইতে যেরকম হয় না যে মন্দার আর ইন্দু, মন্দার ধরো খুব ভালো, প্রচুর লোকে ভালো বলছে, কিন্তু ইন্দুর কাছে ওটা কিছুই নয়। মানে ইন্দু যা ভিউয়ারশিপ বা সাবস্ক্রাইবার এনে দিচ্ছে সেটা ওটার কাছে কিছুই নয়, এবং ইন্দু অনেক কম বাজেটে বানাতে পারছে, তো হইচই ওই জন্য ইন্দু বানাবে। সেম ভাবে নেটফ্লিক্সও জানে, টেড স্যারেন্ডস জানে যে ভাই আমি নাদানিয়া বানাবো, ওটা বেশি আমাকে অনেক কম টাকা অনেক বেশি এনে দেবে, সাবস্ক্রাইবার এনে দেবে। এটাই হচ্ছে অডিয়েন্সের প্রবলেম, জানো তো, অডিয়েন্স নাদানিয়া দেখার জন্য সাবস্ক্রাইব করবে, কিন্তু ব্ল্যাক ওয়ারেন্ট দেখার জন্য বা কালাপানি দেখার জন্য সাবস্ক্রাইব করবে। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। এবং তারপরে দেখবে প্রচুর লোকে আবার লিখবে যে ইন্ডিয়াতে ভালো কন্টেন্ট হয় না। দ্যাট ইজ দ্য বিগেস্ট প্রবলেম। সত্যি কথাই, কিন্তু কি বলতো, ব্ল্যাক ওয়ারেন্ট কিন্তু একটু দেখবার জন্য তোমার একটা সার্টেন মানে একটু এও চাই, মানে একটু চাই, মানে নাহলে কি বলতো, তুমি ব্ল্যাক ওয়ারেন্ট না যেভাবে গল্পটা এগোয় তুমি দেখবে যে ক্লিয়ার কোনো গোল নেই, ওর মতো এগোচ্ছে, নিজের পেসে নিজে এগোচ্ছে, নর্মাল যে ন্যারেটিভ হয় তার বাইরে কি হচ্ছে। এবার তখনই অডিয়েন্স মানে তো দেখা শুরুও করছে কিন্তু কন্টিনিউ আর করছে না, হয়তো তার তো যায় আসে না কে বিক্রমাদিত্য মোটওয়ানে কি ব্ল্যাক ওয়ান, সে এমনি দেখা শুরু করেছে, মজা না পেলে কি দেখো না বলবো, দেখো। আমার না মানে এটা মনে হয়, আমি জানি না, আই মাইট বি রং, আগে মানে কিছু বছর আগে অব্দি, ধরো NH10 বা যখন ধরো উড়তা পাঞ্জাব, এবার এটা হতে পারে তখন ল্যাক অফ OTT ছিল বলেও হয়তো এটা হতে পারে। আমি বলবো স্টিল না, লোকের মধ্যে একটা ছিল যে আমি না মানে, ধরো একটা ছবি, ভালো ছবি হতে পারে, আর এটা দেখতে যাবো, এটা এক্সপ্লোর করবো, বা আমি ধরো বুঝতে পারছি না, আমি আমার লেভেলটাকে আপ করবার জন্য অ্যাটলিস্ট দেখছি, এটা একটা খুব একটা একটা ছিল নমিনাল। এইটা এখন না চলে গেছে, এখন নিজের লেভেল আপ করার জন্য যে একটা, এটা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, এটা লোক এখন দেখবে, তুমি বলবে খালি এন্টারটেনমেন্ট আমি পাবো কি পাবো না। আমি এই যে স্টোলেনের কথা বলছো, ওই স্টোলেনের রিভিউ, তার নিচে দেখি কমেন্ট করছে যে এই ছবিটা বোরিং, তুমি পয়সা নিয়ে রিভিউ করেছো। আই হ্যাভ গট দিস কাইন্ড অফ কমেন্ট ফর স্টোলেন। তুমি বিশ্বাস করতে পারো, এরকম অনেকগুলো কমেন্ট করেছে যে এই ছবিটা আমি দেখা শুরু করলাম, আমার বোরিং লাগছে, আমি বন্ধ করে দিয়েছি। আমার কথা হচ্ছে মানে রিলস দেখে দেখে এমন হয়ে গেছে অ্যাটেনশন স্প্যানটা, যেহেতু ওই প্রথম 5 মিনিট রেলওয়ে স্টেশনে কথা বলছে, ওইটা নিতে পারছে না। এবার এটা এটা খুব মানে কি বলবো, মানে আমি তোমাকে বলছি, তুমি শুনে অবাক হয়ে, বিক্রমাদিত্য মোটবানির কথা বলছো, বিক্রমাদিত্য মোটবানির একটা সিনেমা ছিল ট্র্যাপড। ট্র্যাপড দেখেছো? রাজকুমার হ্যাঁ রাওয়ের হ্যাঁ সাথে। এবার ওটা আমরা হলে দেখেছিলাম, তখন আমরা কলেজে পড়ি। এবার হলে যখন দেখতে গেছি, ওটাতে কোনো ইন্টারভেল ছিল না ছবিটাতে, জানো তো, কোনো ইন্টারভেল দেয়নি ওটাতে। তো ওটা দেখতে গেছিলাম হাইল্যান্ড পার্কের আইনক্সে, আমাদের কলেজ তো কাছে ছিল, তো আমি আর আমার একটা বন্ধু গেছিলাম। আমি গিয়ে দেখেছিলাম হলে অ্যাটলিস্ট মানে 10-12 জন লোক এসছে দেখতে ছবিটা, বুঝতে পারলে তো? তো এই ব্যাপারটা কিন্তু এখন কিন্তু ট্র্যাপডের মতো ছবি তুমি হলে রিলিজই করতে পারবে না, ইম্পসিবল। বাট নিউটন বলে একটা ছবি হয়েছিল, তখন কিন্তু সফল হয়েছিল, জানো তো, নিউটনের মতো ছবিও এখন হবে না, সফলও হবে না, হবে না, আর রিলিজও করবে না, OTT-তে আসবে। এবং OTT-ও না এই ধরনের ছবিতে, আমি প্রথমে কি ভেবেছিলাম যে OTT এসে না ইন্ডিপেন্ডেন্ট ভয়েসেসদেরকে এম্পাওয়ার করবে, সেটা ওরা করলোই না। প্রথম দিকে ইনিশিয়ালি করেছিল, তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছে, এখন ওরা স্টারদের পিছনে ছুটছে। কিন্তু তুমি দেখবে ইন্ডিপেন্ডেন্ট ভয়েসেস নিয়ে যখন ওরা বানায়, তখন কিন্তু সব থেকে ভালো শো গুলো বেরোয়। কোহরা হচ্ছে তার বিগেস্ট এক্সাম্পল। তারপরে একবার দেখবে ট্রায়াল বাই ফায়ার বলে একটা কাজ করেছে না নেটফ্লিক্স, ট্রায়াল বাই ফায়ার, আউটস্ট্যান্ডিং, কিন্তু ওগুলোর ডিরেক্টর বা ক্রিয়েটাররা খুব নিশ। হচ্ছে পঞ্চায়েত 4 এর ট্রেলার এসেছে আজকে। সাগরনী ললিত কেমন লেগেছে বলো? আসলে আমি বেসিক্যালি ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে বলছি, রূপম এতক্ষণ মৌনী বাবা হয়ে বসে আছে, বিকজ রূপমের বিশাল খিদে পেয়েছে, ঠিক আছে, আর আমরা খেয়ে দিয়ে বসেছি, তো ওই জন্য হয়েছে কি, রূপমের মুখ আপনারা এই যে দেখছেন, ও স্টোলেন দেখেনি বলে চুপচাপ আছে তা নয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওর খিদে পেয়ে গেছে, আর ও কিছু বলতে চাইছে না, বলছে ভাই শেষ কর, ঠিক আছে। তো হ্যাঁ, পঞ্চায়েতের সিজন 4 এর ট্রেলার ভালো লেগেছে, তবে সিজন 3টা এন্ড করেছিল একটা খুব সিরিয়াস নোটে, সেইটা ওরা মেনটেন করে কিনা। আবার দেখবে সিজন 3টা সিরিয়াস নোটে শেষ করেছিল বলে অনেকে ক্রিটিসাইজও করেছিল। তো সিজন 1-2 তে যে কমেডিটা ছিল সেটাই লোকে দেখতে চায়, তাই জন্য হয়তো সিজন 4টা ওরা কমেডি করেছে। আর আমার কমেডিটা আমার ডিসেন্ট লেগেছে, ভালোই লেগেছে আর কি। তো এই আর কি, আমার ভালোই লেগেছে ট্রেলারটা এমনিতে। আমার পঞ্চায়েত, দেখো আমার পঞ্চায়েত 1 এবং 2 অনেক অনেক সুপিরিয়ার মনে হয়। সিজন 3টা আমার একটু, আমার মনে হচ্ছে যে সেগুলোর থেকে একটু
আর সিজন 4 এর ট্রেলারটাও আমার এমনি এমনি ডিসেন্ট লেগেছে। এগেন মানে কমেডিটা কিছু জায়গাতে, যেমন একদম লাস্টে যেটা আমার জন্য খুব ওয়ার্ক করেছে, যেখানে রঘুবীর যাদব বলছে কানে মানে কি তুলো দিয়েছে, ওটা কিছু কাজ করছে না, ঠিক আছে। তো ওটা বিশেষ করে যেহেতু আমরা ছোটবেলাতে ট্রাই করেছি, তো ওইটা আর কি মানে মজা লেগে গেছে যে আরে ভাই এটা তো আমরাও করেছি, ওরকম একটা ব্যাপার। কিন্তু তার আগে ধরুন ওই ভ্যাসকে যে রিনা গুপ্তার যে তোমার পেছনে ভ্যাস আছে, ওই সিনগুলো আমার মানে আমার জন্য ওয়ার্ক করেনি। আর শুরুটা যেটা সিনটা দিয়ে করেছে অ্যাকচুয়ালি রিঙ্কি আর মানে আমাদের এর মধ্যে জিতু ভাইয়া, যে মানে বলছে জিতু ভাইয়া যে প্রথম দিন হেরে গেলে আমি চলে যাবো এখান থেকে, ফুলেরা ছেড়ে চলে যাবো, রিজাইন করে দেবো, তখন সিরিয়াস হয়ে গেছে, ঠিক আছে, সেন্টি খেয়ে গেছে। ওই জায়গাটা ভালো লেগেছে। তো দেখা যাক যে ওদের প্রেমটাকে আর কি কিভাবে ইয়ে করে। পাঞ্চায়েতকে ভালো সেটা হচ্ছে আমাদের এখন না কাজে একটা প্রেম হচ্ছে, মানে 3টে সিজন ধরে মানে প্রেম হয়েই যাচ্ছে, প্রেমও হয় না, প্রেমটাও হয় না। মানে আমাদের সব থেকে ভালো লেগেছে টাইম দিয়েছে দুজনের, ওই যে ভালো লাগে ওটা টাইম দিয়েছে। মানে ছেলেটার এমন অনেকগুলো স্টেটমেন্ট আছে, আরে তুমি কি খাওয়াবে, তুমি তো ইনকামই করো না, মেয়েটার খাপ করে খারাপ লেগে গেল। আবার মেয়েটাকে তো আসতে বলছে ছেলেটার মধ্যে জন্য যেতে হবে না, এবার ছেলেটার খারাপ লেগে গেল। এবার দুজনের খারাপ লাগা বা নিজেদের পা এগোতে এতটা সমস্যা যে খুব টাইম টেকিং, আমার এটা খুব ভালো লেগেছে। আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ওরা কিন্তু সিজন 2টাও শেষ করেছিল ভীষণ সিরিয়াস নোটে। এই জন্য সিজন 3টায় দেখবি প্রহ্লাদের যে পোর্শনটা অনেকটা আছে, এবার প্রহ্লাদের পোর্শনটা এত ভালো করে ডেভেলপ বলে ওর পারফরমেন্সটা খুব সুন্দর করে বেরিয়ে আসে। এবার যদি এবারও সেটা করে যে প্রথম দিকে কে মেরেছে কে গুলি চালিয়েছে এটা নিয়ে অনেকটা টানলো, তারপরে কমেডিটা ঢুকলো, এটা খুব ভালো হবে। কিন্তু যদি ওটাকে গুরুত্বই না দেয় তাহলে আমার মনে হয় খুব জোর করে হয়েছে। বাট আমার ট্রেলারটা আপাতত ভালো লেগেছে, মজা পেয়েছে। আর পঞ্চায়েতে এরা নিজেরাই এত বড় স্টার হয়ে গেছে পঞ্চায়েত করে, যে এরা ফ্রেমে আসলে কিন্তু জায়গাটা কি সিন বলছে, ইয়ে তো মানে पार्टी का मोमेंट है, गान चलाना पड़ेगा, कौन सा, इंग्लिश हिंदी, ও বলে ভোজপুরি। ওগুলো না মানে ভালো লাইন্স না, কিন্তু কিন্তু এমন করে বলছে ওগুলো শুনে বিনুসের ক্যারেক্টার বলছে এমন ভাবে, এক্স্যাক্টলি এমন ভাবে বলছে। বা ওই যে জায়গাটা যেখানটায় বলছে যে মানে পলিটিক্স আর এ ভাবছে সালে আমি একে শেখাচ্ছি, এ আমার সামনে পলিটিক্স উচ্চারণই করতে পারছে না, সনাত ক্রিকেটের সামনে হাত ঘুরিয়ে যাচ্ছে। এই ছোট ছোট বিষয়পত্রগুলো এরকম করে আনে। বা সচিবজিকে মেরেছে গিয়ে গাল ধরে দেখতে গেছে কোথায় লেগেছে, এই সিনগুলো না মানে আমরা এরকম সিন প্রচুর দেখেছি। কিন্তু এরা এতটাই পপুলার হয়ে গেছে পঞ্চায়েতে যে এদেরকে এটা করতে থেকে ভালো লাগছে। আমার জন্য ট্রেলারটা ওয়ার্ক করছে। এবার দেখার পঞ্চায়েত সিজন 4 আসলে ছোটা এগিয়ে এসছে 1 সপ্তাহ, ওটা আগে 2 তারিখ আসার কথা, সেখান থেকে এগিয়ে এসছে। আর একটা কথা বলবো আমি, প্রাইম নেটফ্লিক্স থেকে বেটার কন্টেন্ট আনছে। ওরা যে সিকুয়াল গুলো আনে বা সিজন 2 সিজন 3 আনে, সেটা নেটফ্লিক্স এর থেকে এনিডে বেটার আনে। নেটফ্লিক্স এর ম্যাক্সিমাম শো এর সেকেন্ড সিজন ভালো হয় না, কিন্তু এদেরটা মেনটেন থাকে, অ্যাটলিস্ট মেনটেন থাকে। ফ্যামিলি ম্যানের ক্ষেত্রে দেখলে বলা যায়, এটা দেখলে বলা যায়, দেখার এবার কেমন হয়। ফ্যামিলি ম্যান সিজন 3টা কিরকম হয় সেটাই দেখার মতো বিষয় হবে। ফ্যামিলি ম্যান সিজন 3 আর ফার্জি সিজন 2 এই দুটো, কারণ রাজেন ডিকের কিন্তু একটু অবস্থা খারাপ চলছে, একটা শোতে যেহেতু পুরো শেলফ হয়ে গেছে, রক্ত ব্রহ্মান্ডটাও শেলফ হয়ে গেছে। তো দেখা যাক ওইটা কিরকম হয়। ফ্যামিলি ম্যান 3 এর থেকে প্রচুর আশা রয়েছে, বিকজ মনোজ বাজপেয়ী জয়দীপ এলাহাবাদ একসাথে সিজন 3 পর দেখা যাক কিরকম হয়। চলো আজকে এখানে শেষ করি, বিকজ রূপম না হলে আমাদেরকে গালাগালি দিচ্ছে মনে মনে, এবার সামনে দিতে শুরু করবে, ঠিক আছে। নাহলে অ্যাকচুয়ালি আমরা সাগর কিন্তু স্টোলের নিয়ে আরো কথা বলতে চাইছিলাম, আমি বুঝতেই পারছি অডিয়েন্স এক্ষুনি কমেন্ট করবে, দুটো রকম অডিয়েন্স, যে স্টোলের আলোচনাটা আরো হতে পারতো, আর আরেকটা অডিয়েন্স কমেন্ট করবে রূপমদা গালাগালটা দিলে ভালো লাগতো। তো দুটো হলে না না না, পরের দিন স্টোলেন রূপমদা দেখা হয়ে গেলে, আসলে রূপমদা দেখা হয়নি তো, যেখানে রূপমদা আরো বেশি স্টোলেনের এটাতে যে আরে ভাই এরা সব বলে দিচ্ছে আমাকে, আমি সব জানতে পেরে যাচ্ছি। যাই হোক, ঠিক আছে, পরের দিন তো রূপমদা দেখা হয়ে যাবে, আমরা আবার পরে ফিরবো। থ্যাংক ইউ দর্শকদেরকে এতক্ষণ দেখবার জন্য, এবং আমরাও আজকে খুব খেটেছি, দুটো ভিডিও দেখো। পেটে আমার খিদে এনার্জি নেই, তা সত্ত্বেও বলছি এরা ভুলে গেছে সাবস্ক্রাইব করতে, আজকে আমরা বলিনি আপনাদের আমাদেরকে পাল্টা বুঝিয়ে দিচ্ছে যে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে না যদি না তোমরা এইটা করো সেইটা করো ওটা করো, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, যাই হোক, বাই বাই। চলো।